তো আজকে হচ্ছে 19শে জুলাই 2024 আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি অফলাইন ব্যাচের 95তম ক্লাস এবং বার কাউন্সিল অর্ডারস এন্ড রুলস এর তৃতীয় ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করব হাইকোর্ট বিভাগে আইন পেশা করার অনুমতি। দেখেন অনুচ্ছেদ 21 অনুচ্ছেদে হাইকোর্ট বিভাগে অ্যাডভোকেট হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা সমূহ উল্লেখ করা হয়েছে। 21 অনুচ্ছেদ অনুসারে কোনো ব্যক্তি হাইকোর্ট বিভাগে আইন পেশা করার জন্য তালিকাভুক্ত হওয়ার জন্য যোগ্য হবে যদি অ্যাডভোকেট হিসেবে বাংলাদেশের অধস্তন আদালতে গোল দিবেন অনন্য বা সর্বনিম্ন 2 বছর আইন পেশার অভিজ্ঞতা থাকতে হবে, সে আইনে স্নাতক পাস বা অ্যাডভোকেট হিসেবে সরকারি গেজেটে উল্লেখিত এবং বাংলাদেশের বাইরের কোনো আদালতে আইন পেশা করেছে, তার লিগ্যাল ট্রেনিং বা অভিজ্ঞতার জন্য বার কাউন্সিল তাকে উপরে উল্লেখিত শর্ত হতে অব্যাহতি দিলে। তো এখানে আমি গতদিন আপনাদের একটা কথা বলছিলাম যে হাইকোর্ট বিভাগে ইন্টিমেশন দেওয়ার পরে 2 বছর, ইন্টিমেশন দেওয়ার আগে 2 বছর না, কিন্তু দেওয়ার পরে 2 বছর। দেখেন উপরে উল্লেখিত শর্ত পূরণ সাপেক্ষে 22 অনুচ্ছেদে উল্লেখিত প্রয়োজনীয় ফি পরিশোধ করলে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করার অনুমতি দিবে। তারপরে দেখেন যে ক্ষেত্রে নিম্ন আদালতে আন্ডারলাইন এটা বলতেন 1 বছর, যে ক্ষেত্রে নিম্ন আদালতে 1 বছর প্র্যাকটিস করার পরে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করার জন্য পরীক্ষা দেওয়া যায়। নরমালি লাগে 2 বছর, বাট কিছু ক্ষেত্র আছে সেই ক্ষেত্রে 1 বছর পরেই দিতে পারবেন। তবে নিম্নলিখিত ক্ষেত্রে 1 বছর পরই হাইকোর্ট বিভাগে হাইকোর্ট পারমিশন পরীক্ষা অংশগ্রহণ করা যায়। 1, ইংল্যান্ডের বারে তালিকাভুক্ত হয়েছে এমন অ্যাডভোকেটস হু আর কল টু দা বার ইন ইউকে। যদি কেউ ইংল্যান্ডের বারে অন্তর্ভুক্ত করা হয় তাহলে ইংল্যান্ডের বারে অন্তর্ভুক্ত হওয়ার কতদিন পর সে পরীক্ষা দিতে পারবে হাইকোর্ট বারে বলেন? 1 বছর পর। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গোল্ডেন এলএলএম পরীক্ষায় হায়ার সেকেন্ড ক্লাস বা সর্বনিম্ন 50 মার্কস পেয়েছে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এলএলএম পরীক্ষায় সর্বনিম্ন কত পার্সেন্ট এটা মনে রাখেন, সর্বনিম্ন কত পার্সেন্ট? 50% মার্কস। নিম্ন আদালতে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর গোল দিবেন সর্বনিম্ন 1 বছর সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেটের সাথে প্র্যাকটিস করেছে। তা অর্থাৎ বেশ কয়েকটা যোগ্যতার কথা বলছে। যদি এলএলএম পরীক্ষায় সর্বনিম্ন কত 50% থাকে নাম্বার, আর ইংল্যান্ডের বারে সে যদি এনরোলড হয়, আর নিম্ন আদালতে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর সর্বনিম্ন শুধু এলএলএম পরীক্ষা থাকলেই হবে না, এলএলএম এর সাথে কি লাগবে? 50% লাগবে। আর ওই যে নিম্ন আদালতের যে সিনিয়রের সাথে অতিবাহিত হওয়া লাগবে কত বছর? 1 বছর। তো দেখেন আমরা একটু চলে আসি যে ক্ষেত্রে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার প্রয়োজন নাই। আপনারা জানেন আপনারা যে পরীক্ষা দেন এখানে কিন্তু প্রিলি রিটেন ভাইবা, আর হাইকোর্টে কিন্তু রিটেনার ভাইবা। হাইকোর্টে প্রিলিমিনারি নাই, শুধু রিটেনার ভাইবা। তবে হাইকোর্টে দেখেন যে কিছু কিছু ব্যক্তি আছে যাদেরকে রিটেন পরীক্ষা দেওয়ার দরকার নাই, সরাসরি ওনারা ভাইবা পরীক্ষা দেয়। এটা কারা একটু দেখি। দেখেন যে ক্ষেত্রে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার প্রয়োজন নাই, আইনে ডিগ্রি আছে, বিচারিক পদে সর্বনিম্ন আইনে ডিগ্রি আছে এবং বিচারিক পদে সর্বনিম্ন 10 বছর যাবৎ কর্মরত আছে এমন বিচারিক কর্মকর্তার হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করার জন্য লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার প্রয়োজন নাই। একটু বুঝেন, এখানে বলতেছে যারা সাধারণত যে নিম্ন আদালতে বিচারক হিসেবে কর্মরত আছে ওনাদের চাকরির বয়স কতদিন হলে 10 বছর হলে ওনারা হাইকোর্ট বিভাগে সরাসরি ভাইবা দিতে পারবে, ওনাদের আর লিখিত পরীক্ষা দেওয়ার দরকার নাই। কিন্তু তিনি ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবে, শর্ত হলো এমন অ্যাডভোকেট আন্ডারলাইন করেন সাবেক বিচারিক কর্মকর্তা নিম্ন আদালতে আইন পেশা করার অধিকারী হবে না। তবে ইনরা যারা আছে ইনরা নিম্ন আদালতে, মানে এই যে গোপালগঞ্জ বলেন বা জজকোর্ট এলাকায়, মানে জজকোর্টে উনি কি করতে পারবে না? আইন পেশা পরিচালনা করতে পারবে না। হ্যাঁ, তিনি শুধুমাত্র বলতেন হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনা করার অধিকারী হবে। তাহলে পরীক্ষা যদি আসে যে হাইকোর্ট বিভাগের যে পারমিশন পরীক্ষা শুধুমাত্র ভাইবা দেয় কারা? নিম্ন আদালতের যারা তাদের সর্বনিম্ন প্র্যাকটিস করেছে কতদিন? 10 বছর। ধন্যবাদ। এবং তিনি যদি হাইকোর্টের অ্যাডভোকেট হনও উনি কি নিম্ন আদালতে প্র্যাকটিস করতে পারবেন? পারবেন না, উনি শুধু কিসে করবেন? ধন্যবাদ। আমরা চলে আসি। দেখেন
জি হাইকোর্টে প্র্যাকটিস করবে। জি জি কোনটা? আইনের ডিগ্রি আছে এবং বিচারিক পদে। আইনের ডিগ্রি আছে বলতে বোঝাচ্ছে আগে একটা সময় বিচারক হতো, দেখা গেল যে আপনার ইংলিশে অনার্স করছে বা অন্য সাবজেক্ট থেকে অনার্স করছে, তারা সরাসরি ওই বিসিএস দিয়ে বিচারক হতো। এখন হ্যাঁ সাথের আগে, এখন তো আর বিচারক তারাই হতে পারে। তারা কারা? যারা আইনের ডিগ্রি আছে। পারে পারে হয়, অনেকে পরীক্ষা দেয় কিন্তু প্র্যাকটিস তো আর করতে পারবে না পরে। জি আর একটা বিষয় হচ্ছে যে ওই আপনার ওই যদি হাইকোর্ট বিভাগের ধরেন যে যে বিচারক হয়েছে আজকে, সে যদি জজ কোর্টের অ্যাডভোকেট থাকে, তো ওনার জয়েনের সাথে সাথে একটা ইনক্রিমেন্ট। যদি তার হাইকোর্টেরও পারমিশন থাকে তাহলে একসাথে 2 ইনক্রিমেন্ট পাবে আর কি। তো এটা তো তার দিক থেকেও একটা হ্যাঁ দেখেন হাইকোর্ট পরীক্ষায়, হাইকোর্ট পারমিশন পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যেভাবে আবেদন করতে হবে দেখেন যে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করার অনুমতির জন্য সকল আবেদন নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আবেদনের সাথে আন্ডারলাইন করেন বার সমিতির সভাপতি বা সম্পাদকের নিকট হতে একটি গোল দিবেন সার্টিফিকেট, যেখানে উল্লেখ থাকবে যে উক্ত অ্যাডভোকেট বার সমিতির একজন নিয়মিত সদস্য। মানে হাইকোর্ট ডিভিশনে পরীক্ষা দেওয়ার সময় লোকাল বার থেকে একটা সার্টিফিকেট নিতে হয়, যেখানে থাকবে যে ওরকম গোপালগঞ্জ বারের নিয়মিত একজন সদস্য, সেক্রেটারি অথবা সভাপতি দিয়ে থাকেন। একটানা 2 বছর আদালতে প্র্যাকটিস করেছে বা অ্যাডভোকেট যে ইংল্যান্ডের বারে তালিকাভুক্ত হয়েছিল সেই সংশ্লিষ্ট সার্টিফিকেট বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এলএলএম হায়ার সেকেন্ড ক্লাস পেয়েছে এবং সুপ্রিম কোর্টে কোন সিনিয়র অ্যাডভোকেটের সাথে, এটা গুরুত্বপূর্ণ আন্ডারলাইন করবেন, সুপ্রিম কোর্টের কোন সিনিয়র অ্যাডভোকেটের সাথে সর্বনিম্ন 1 বছর আইন পেশা করেছে সেই মর্মে কোন সার্টিফিকেট দাখিল করতে হবে। জি বলেন মিতা বলেন। সুপ্রিম কোর্টে 1 বছর ধরেন আপনি যে নিম্ন আদালতে পরীক্ষা দিতে পারতেছেন, একজন সিনিয়রের সাথে যখন আপনি ওই চুক্তি করলেন ইন্টিমেশন, কতদিন পরে? ও জায়গাও তাই, আপনি যখন সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেটের সাথে চুক্তি করবেন, যদি আপনার এলএলএম থাকে তাহলে 1 বছর পর পরীক্ষা দিতে পারবেন, আর যদি এলএলএম না থাকে তাহলে চুক্তি করার কয় বছর? 2 বছর। এই হচ্ছে কথা। এই যে ধন্যবাদ, গতদিন বলছিলাম এই জায়গার যে লেখা, এই লেখায় আপনি কনফিউজড হবেন। যে কথা বলতেছিলাম, আপনি ধরেন একজন অ্যাডভোকেটের সাথে 10 বছর কাজ করছেন, কিন্তু তার সাথে আপনি কোনো ইন্টিমেশন জমা দেন নাই, আপনারা কি পরীক্ষা দিতে দেবে? যেদিন ইন্টিমেশন জমা দিবেন তারপর থেকে 6 মাস আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন, বুঝেন কিনা? ঠিক একই ভাবে হাইকোর্টে, মানে আপনি নিম্ন আদালতের অ্যাডভোকেট 50 বছরও যদি হন, সুপ্রিম কোর্ট হাইকোর্ট বারে পরীক্ষা দিতে হলে অবশ্যই ওই জায়গার একজন অ্যাডভোকেটের সাথে কি করতে হবে? চুক্তি করতে হবে। চুক্তি করলে যদি আপনার এলএলএম থাকে তাহলে 1 বছর পর পরীক্ষা দিতে পারবেন, আর এলএলএম না থাকলে কয় বছর? 10 বছর। 10 বছর না, আমার হয় নাই। দেখেন আবার নিম্ন আদালতে 10 বছর হবে অক্টোবর মাসে। দেখেন সর্বনিম্ন, দেখেন সর্বনিম্ন 25টি মামলা করলেন, সিভিল এবং ক্রিমিনাল উভয়। এই জায়গায় কোন সিভিল এতগুলা, ক্রিমিনাল এতগুলা, এরকম কিছু নাই। আপনি 25টাও সিভিল দিতে পারেন, 25টাও কি এক্স্যাক্টলি এই যে কথা বলতেছিলাম, এই জায়গায় সিভিলও 25টা হইতে পারে, ক্রিমিনালও 25টা হইতে পারে। সিভিল 10টা দিলেন, ক্রিমিনাল 15টা, এরকম যা ইচ্ছা। এই 25টা কিন্তু নিম্ন আদালতের মামলা না। কোথায়? এরপরে আসেন
টাকার বিষয়টা এখন আর ঠিক নাই, সো এটা আমাদের দরকার নাই। আপনি 25টা মামলা মনে রাখেন। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে 25টা মামলার সিভিল কয়টা, ক্রিমিনাল কয়টা, নির্দিষ্ট আছে? নাই। ধন্যবাদ। জজ কোর্টে কয়টা? 5টা। জি। আমরা প্রশ্নে আসি। দেখেন, একজন অ্যাডভোকেটকে হাইকোর্ট বিভাগে আইন পেশা করার অনুমতি প্রাপ্তির জন্য অধস্তন আদালত অনন্য কত বছর আইন ব্যবসা করতে হবে? অধস্তন আদালতে অনন্য কত বলেন? অনন্য 2 বছর। আর এই জায়গায় যদি বলতো যে তার যদি LLM ডিগ্রি থাকে 50% মার্ক, তাহলে সেই ক্ষেত্রে কত? 1 বছর। 1 নম্বর প্রশ্নটা দেখেন যে নিম্নলিখিত কোন ক্ষেত্রে নিম্ন আদালতে 1 বছর প্র্যাকটিস করার পর হাইকোর্ট পারমিশন পরীক্ষায় অংশগ্রহণ করা যায়? ইংল্যান্ডের বারে তালিকাভুক্ত হয়েছে এমন কোন অ্যাডভোকেট হলে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে LLM পরীক্ষায় হায়ার সেকেন্ড ক্লাস পেলে, আর সুপ্রিম কোর্টের কোন সিনিয়র অ্যাডভোকেটের অধীন 1 বছর প্র্যাকটিস করলে। উপরের কি? উপরের সবগুলো। 4 নাম্বারে আসেন। 4, হাইকোর্ট বিভাগে পারমিশন পরীক্ষায় অংশগ্রহণের জন্য দাখিলকৃত আবেদনের সাথে কয়টি মামলার তালিকা জমা দিতে হয়? কয়টি বলেন? 25টি, সিভিল, ক্রিমিনাল বা উভয়। আমরা ফিতে চলে আসি। যে সকল ফি জমা দিতে হবে, বার কাউন্সিলে পরিশোধ করার জন্য বার কাউন্সিলে নিম্নলিখিত ফি নির্ধারণ করতে পারে, যথা আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য ফি, মানে আপনারা এই যে পরীক্ষা দেওয়ার আগে আপনাদের একটা ফি দেওয়া লাগে, সেই ফি। হাইকোর্ট বিভাগে আইন পেশা করার অনুমতির জন্য ফি। আবার হাইকোর্ট বিভাগে যারা পরীক্ষা দিবে সেই ক্ষেত্রেও তার কি দেওয়া লাগে? ফি দেওয়া লাগে। আর আইনজীবী কর্তৃক পরিশোধিত বার্ষিক ফি। এছাড়া যখন আপনি অ্যাডভোকেট হয়ে যাবেন তারপরেও কিন্তু ফি বছরে বছরে দেওয়া লাগবে, এবং এটা আপনার ওই সিনিয়রিটির ভিত্তিতে দেওয়া লাগে। যখন মাত্র অ্যাডভোকেট হয়েছেন তখন প্রতি বছরে একরকম, আস্তে আস্তে যখন সিনিয়র হবেন আস্তে আস্তে বাড়বে। আচ্ছা, যদি কোনো দেখেন যদি কোনো আইনজীবী তার উপর আরোপিত ফি, কিস্তি বা প্রিমিয়াম বকেয়া হওয়ার তারিখ হতে গোল দিবেন 6 মাসের জন্য পরিশোধ করতে ব্যর্থ হয়, তখন তাকে, মানে একজন অ্যাডভোকেট ধরেন, আমি ধরেন ফি দিতে পারি নাই, এখন আমারে বকেয়া হওয়ার কয় মাসের জন্য নোটিশ দিবে? কয় মাস হওয়ার পর? 6 মাসের মধ্যে। তখন তাকে নোটিশ দেওয়া হবে, কেন তার নাম আইনজীবী তালিকাভুক্ত হতে কর্তন করা হবে না। তখন বলা হবে যে আপনি তো 6 মাসের মধ্যে, 6 মাস হয়ে গেছে, ফি দেন নাই, তাহলে আমাকে নোটিশ দেওয়া হবে যে কেন আপনি কি করেন নাই, মানে কেন আপনার নাম আইনজীবী তালিকাভুক্ত থেকে কর্তন করা হবে না। যদি তার ব্যাখ্যা সন্তোষজনক হয় তাহলে তার নাম তালিকা হতে কর্তন করা, সন্তোষজনক না হয় তাহলে কর্তন করা হবে, আর সন্তোষজনক হলে কি কর্তন করবে না। জরিমানা পরিশোধ না করা পর্যন্ত তার নাম পুনর্বহাল হবে না। সো এই জায়গায় এই কথাটা গুরুত্বপূর্ণ যে একজন আইনজীবী যদি তার ফি বকেয়া রাখে কতদিন? 6 মাস। তাহলে 6 মাস বকেয়া রাখলে তাকে নোটিশ দিবে, এবং সে যদি সন্তোষজনক কোনো উত্তর দিতে না পারে তাহলে কি হবে বলেন? তার নাম তালিকাভুক্ত থেকে, আইনজীবী তালিকাভুক্ত থেকে কর্তন করা হবে। হ্যাঁ, সেটাই তো বললাম আপনারে। অবশ্যই আমি একটা শুনেন, ওই আইনজীবী হওয়ার পরে, আইনজীবী ধরেন একজন আইনজীবী যদি মারা যায়, সে যদি গোপালগঞ্জের আইনজীবী হয় ধরেন, সে 2 জায়গা থেকে টাকা পাবে। এক হচ্ছে গোপালগঞ্জ বার অ্যাসোসিয়েশন, এটা হলো লোকাল, আর আরেকটা হচ্ছে আপনার বার কাউন্সিল। উনি বছরে বছরে যে টাকাটা জমা দেয় সেটা হলো বার কাউন্সিলে। আর বার অ্যাসোসিয়েশনে আলাদা করে টাকা জমা দেওয়া লাগে না। বার অ্যাসোসিয়েশনে টাকা দেয় যখন আপনারা ভর্তি হবেন, তখন যেমন এখন ভর্তি হইতে 20,000 টাকা লাগে, কোনো কোনো বাজে 1 লাখ টাকাও লাগে। তো প্রতি বছর আপনি বার কাউন্সিলে যে টাকা দেন সেটার কথা এখানে বলা হচ্ছে, বুঝতে পারছেন? ওখান থেকে আপনি ওই যে বেনেভোলেন্ট ফান্ড করলাম না, বেনেভোলেন্ট ফান্ডের টাকা পাবেন, আর এই জায়গায়ও লোকাল বার অ্যাসোসিয়েশন থেকে টাকা পাবেন। যদি আপনি সুপ্রিম কোর্ট বারের সদস্য হন তাহলে ওই জায়গাও আপনার টাকা জমা দেওয়া লাগে। যেরকম আপনার এখন দেওয়া লাগে হচ্ছে 10,500 মতো, আমার দেওয়া লাগে 5,000 বছর বছর। তো ওখানে আবার সুবিধা আছে, ওই জায়গায় আমি ধরেন মেম্বার হয়েছি 2019 সালে,
তো ওই জায়গায় সুবিধা হচ্ছে যে 19 না 20-এ মেম্বার হয়েছে, পাশ করার 1 বছর পর মেম্বার হয়। ওই জায়গায় আমার নামে যে অনলাইনে সবার একটা প্রোফাইল আছে, ফেসবুকে যখন প্রোফাইল আছে ওই জায়গায় প্রোফাইলে অনলাইনেও ফি পরিশোধ করা যায়। ওই জায়গায় আমার 5 বছরে জমা হয়েছে, 5 বছর তো এখন হয় নাই, 4 বছর হয়েছে আর কি, 5 বছরে পড়ছে 2 লাখ টাকা জমা হয়েছে। আমি 5,000 করে দিয়ে আমার নামে জমা হয়েছে কত, 2 লাখ, মানে বছরে 50,000 জমা হয়, ওখানে দেখা যায় আর কি, এই আর কি। আর সামনে আরো বাড়বে আর কি, মানে ওরা ওদের ওই উকালতনামা টামা এই বিক্রি টিক্রি নানাবিধ দিয়া ওখানে। কিন্তু গোপালগঞ্জ বা লোকালি এত টাকা পাওয়া যাবে না। এই জায়গায় দেখা গেলো যে 10 বছর পর মারা গেছেন, হয়তো বা 2-3 লাখ বেঁচে থাকতে পাবেন, বাট সেক্ষেত্রে তো আর প্র্যাকটিস করতে পারবেন না। অবশ্যই করবেন জি, হ্যাঁ যাবে। কোন উকিল কি কোন উকিল কি আছে যে বেঁচে থাকতে সে টাকা উঠায়? আমার তো মনে হয় না। মানে সবাই তো ওই টাকাটা উনি মারা যাওয়ার পরে অন্যরাই দেখেন। আচ্ছা দেখেন, ধন্যবাদ। দেখেন আমরা দেখি পড়াই ফিরি, জেনে রাখা ভালো, জেনে রাখা ভালো। অ্যাডভোকেট তালিকাভুক্তির তালিকায় আইনজীবীদের নাম অন্তর্ভুক্ত করা হবে জ্যেষ্ঠতার ভিত্তিতে। আন্ডারলাইন করেন জ্যেষ্ঠতা। এই জ্যেষ্ঠতা মানে কি? সিনিয়রিটি। জ্যেষ্ঠতা আন্ডারলাইন করেন, জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে অ্যাডভোকেট হিসেবে ভর্তির তারিখ অনুসারে। আপনি এই জায়গা বয়সের বড় বলতেছে না, যে আগে পাস করবে সে হবে সিনিয়র, আর একজন মনে করেন যে একেবারে বয়স দাঁড়িয়ে পাকিয়ে গেছে, পাস করছে এবার তার মানে এই না যে সে যে 10 বছর আগে যে পাস করছে তার আগে যাবে। তবে কথা আছে, বয়সের যে একেবারেই দাম নাই তা না, সেটা হচ্ছে যে ক্ষেত্রে 2 বা ততোধিক ব্যক্তির জ্যেষ্ঠতার তারিখ একই। আরিফ সাহেবও পাস করছে, আরিফ সাহেব যে এতদিন আপনার একটু গল্প শোনাইলো যে ডিসঅ্যাডভান্টেজের কথা, এত দেরিতে কেন, আরিফ সাহেবও পাস করছে, হাফিজও পাস করছে, ওই জায়গায় সিনিয়র কে বলেন? আরিফ সাহেব না, 2 জন না। যদি একসাথে 2 জন পাস করে তাহলে দেখবে বয়স কার বেশি, সেক্ষেত্রে সিনিয়র কে? আরিফ সাহেব। দেখেন সেই ক্ষেত্রে যে আইনজীবী, এই যে দেখেন আন্ডারলাইন করেন, বয়সে সিনিয়র, সে অন্যদের অপেক্ষা জ্যেষ্ঠ হিসেবে গণ্য হবে। বুঝতে পারছেন? তারপরে দেখেন বার কাউন্সিল তালিকা, আইনজীবীদের তালিকা, এটা গুরুত্বপূর্ণ, আন্ডারলাইন করেন। হাইকোর্ট বিভাগে প্রেরণ করবে। 3টে স্টার দেন। পরীক্ষায় প্রশ্ন আসে যে বার কাউন্সিল আইনজীবীদের তালিকা কোথায় প্রেরণ করে? কোথায় বলেন? হাইকোর্ট বিভাগে। অন্যান্য আইনজীবীদের পূর্বে বক্তব্য পেশের অধিকার, রাইট অফ প্রি অডিয়েন্স, বললেন রাইট অফ প্রি অডিয়েন্স, বিবিআই। অ্যাটর্নি জেনারেল থাকবে। 3টে স্টার দেন। সাবমিশন উস্তাদ বললেন রাইট অফ প্রি অডিয়েন্স মানে কথা বলার অধিকার। সকল আইনজীবীর আগে কথা বলার অধিকার কার? অ্যাটর্নি জেনারেল। কত অনুচ্ছেদে? 26 অনুচ্ছেদে। রাইট অফ প্রি অডিয়েন্স। বলেন তো আপনাদের মনে আছে কিনা যে দেওয়ানি দায়রা আদালতে সকল মামলা পিপি কর্তৃক পরিচালিত হবে, এটা কোথায় বলছে? 65 ক বা এ। ঠিক আছে, ধন্যবাদ। 65 265 এ, সিআরপিসি 265 এ। ঠিক আছে। আর রাষ্ট্রপক্ষে উনি বক্তব্য শুরু করবে, পিপি, এটা বলছে 265 বি। ঠিক আছে, মনে রাখেন। তাহলে দায়রা আদালতে রাইট অফ প্রি অডিয়েন্স কার? পিপি। রাইট অফ প্রি অডিয়েন্স মানে কি? মানে বক্তব্য উপস্থাপনের অধিকার সবার আগে। দেখেন অন্যান্য আইনজীবীদের মধ্যে পূর্বে বক্তব্য পেশের অধিকার, রাইট অফ প্রি অডিয়েন্স জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারণ করা হবে। অন্যান্য আইনজীবীদের ক্ষেত্রে যারা সিনিয়র তারাই সবার আগে বক্তব্য পেশের অধিকার পাবে। তো যদি আপনাকে বলে রাইট অফ প্রি অডিয়েন্স কত অনুচ্ছেদে আছে? 26 অনুচ্ছেদে আছে। কার আছে? অ্যাটর্নি জেনারেল। সেলফ প্র্যাকটিসে আসেন। যদি কোনো আইনজীবী তার উপরে আরোপিত ফি, কিস্তি, প্রিমিয়াম বকেয়া হওয়ার তারিখ হতে 6 মাসের জন্য পরিশোধ করতে ব্যর্থ হয়, নাকি
এটা গুরুত্বপূর্ণ। তাহলে তাকে নোটিশ দেওয়া হবে এবং কেন তার নাম আইনজীবী তালিকা হতে কর্তন করা। হ্যাঁ, নোটিশ দিবে, জি। এবং আপনি আইনজীবী হওয়ার পরে ধরেন আপনার অ্যাডভোকেট হয়েছেন, অ্যাডভোকেট হওয়ার পরে বছর বছর ওই ফি পরিশোধ করতে হয়। যখন আপনি হাইকোর্ট পরীক্ষা দিতে যাবেন তখন ওরা আবার চেক করবে যে নিম্ন আদালতের সকল ফি পরিশোধ করা আছে কিনা। ফি পরিশোধ করা না থাকলে আবার কিন্তু হাইকোর্টেরটা দিতে পারবেন না। 2 নাম্বার দেখেন, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর 20 অনুচ্ছেদ অনুসারে প্রস্তুতকৃত তালিকা বার কাউন্সিল প্রেরণ করবে কার কাছে? কার কাছে বলেন? হাইকোর্টে। 3 নাম্বার দেখেন, বাংলাদেশের সকল আইনজীবীগণের পূর্বে বক্তব্য পেশের রাইট অফ প্রি অডিয়েন্স থাকবে কার? অ্যাটর্নি জেনারেলের। 4 চলে আসেন। 4, যে আইনজীবীগণের তালিকা প্রস্তুত করা হবে সিনিয়রিটির ভিত্তিতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির তারিখ হতে একই তালিকাভুক্তির তারিখ হলে বয়সের ভিত্তিতে উপরের কি সবগুলা। তারপরে দেখেন, বার কাউন্সিলের আইনজীবীদের তালিকার একটি কপি পাঠাতে হবে কার কাছে? এগুলা সবই গুরুত্বপূর্ণ। শুধু আজকে যা পড়লাম এখান থেকে একটা অনুচ্ছেদ মনে রাখবেন, রাইট অফ প্রি অডিয়েন্স 26 অনুচ্ছেদ কার আছে? অ্যাটর্নি জেনারেল। আমরা বার কাউন্সিল ট্রাইব্যুনালের গঠন আগেই পড়ছি, তারপরে চলে আসি দেখেন ট্রাইব্যুনালের গঠন। না, এটা এই জায়গায় আসবে না। যদি সিআরপিসি তে আসে, যে সিআরপিসি তে আসতে পারে যে দায়রা আদালতে রাইট অফ প্রি অডিয়েন্স আছে কার। এখন রাইট অফ প্রি অডিয়েন্স শব্দটা যদি আপনি না বুঝেন, অনেকে তো উত্তরই প্রশ্নই বুঝে নাই, উত্তর দিবে কেমনে? রাইট অফ প্রি অডিয়েন্স মানে কথা বলার অধিকার বা বক্তব্য উপস্থাপনের অধিকার। সো আমরা চলে এসে দেখেন বার কাউন্সিল ট্রাইব্যুনাল গঠন অনুচ্ছেদ 33। 33 অনুচ্ছেদের অধীন বার কাউন্সিল এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারে। ট্রাইব্যুনাল কয়টা? এক বা একাধিক। সদস্য মোট কয়জন? 3 জন নিয়ে বার কাউন্সিল ট্রাইব্যুনাল গঠিত হবে। সদস্য সমূহ বার কাউন্সিলের সদস্যদের মধ্যে হতে বার কাউন্সিল কর্তৃক এ জায়গা মনোনীত কেটে লেখেন নির্বাচিত। মনোনীত আছে না, এটা নির্বাচিত লেখেন। নির্বাচিত 2 জন সদস্য এবং অ্যাডভোকেটের মধ্যে হতে 1 জন নিয়ে বার কাউন্সিল গঠিত ট্রাইব্যুনাল গঠিত হবে। চেয়ারম্যান দেখেন, চেয়ারম্যান এই 3 জনের মধ্যে যে প্রবীণ সেই হবে ট্রাইব্যুনালের কি চেয়ারম্যান। জেনে রাখা ভালো যে অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের ট্রাইব্যুনালের সদস্য হবে না। নিবন্ধন ট্রাইব্যুনাল, ইলেকশন ট্রাইব্যুনাল তো এখন পড়ি নাই, বলেন। হ্যাঁ হ্যাঁ, দেখেন অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্য হবে না। বার কাউন্সিলের সচিব পদাধিকার বলে কিসের সচিব হবে? কত অনুচ্ছেদে বলছে? বিধি 49। আমরা চলে আসি দেখেন পেশাগত অসদাচরণ। প্রফেশনাল মিসকন্ডাক্ট। অসদাচরণ ইংরেজি কি বলেন? মিসকন্ডাক্ট। তো দেখেন পেশা স্থগিত রাখা 31। কোন অ্যাডভোকেট নির্ধারিত পদ্ধতিতে তার আইন পেশা সাময়িকভাবে স্থগিত রাখতে পারে। সাসপেন্ড 3টা স্টার দেন। সাময়িকভাবে স্থগিত, এটার কারণ কি? ধরেন যারা যে একটু আগে আমরা পড়লাম যে একজন বিচারক যদি 10 বছর বিচার কার্য পরিচালনা করে, সে কি দিতে পারে? হাইকোর্ট বিভাগে পরীক্ষা দিতে পারে। আবার ধরেন একজন, অনেকে আমাদের মধ্যে চাকরিজীবী আছে, আপনারা যারা অ্যাডভোকেট হয়েছেন সরকারি চাকরিজীবী, তারা অ্যাডভোকেট হওয়ার পরে যতদিন পর্যন্ত সরকারি চাকরি করবেন ততদিন পর্যন্ত এটা কি রাখতে হবে? স্থগিত। আপনার এটা স্থগিত রাখতে হবে। কত অনুচ্ছেদে বলছে? 31। এখন যেটা এই জায়গায় নরমালি যেটা চালাকি করে সেটা হচ্ছে যে অনেকে অ্যাডভোকেট হয়, অ্যাডভোকেট হওয়ার পরে উনি যে সরকারি চাকরি করে এটা তার বার কাউন্সিল জানে না, তদন্ত হয় না। উনি বছরে বছরে ফিটা কেউ যদি উস্কে না দেয়, ফি, হ্যাঁ হ্যাঁ, বছরে বছরে ফি দিয়ে থাকে, ঠিক আছে। বছরে বছরে ফি দেওয়ার যে অ্যাডভান্টেজ সেটা হলো যখন আপনি সরকারি চাকরি থেকে রিটায়ারমেন্টে আসতেন, সরকারি চাকরির টাকা পয়সা তো পাচ্ছেনই, আর এই যে টাকাটা দিয়ে থাকলেন এটাও তো চালু থাকলো, বুঝতে পারছেন। কিন্তু কথা আছে আবার ওই যে যদি কেউ উস্কে দেয় ধরা পড়েন, সেক্ষেত্রে তো আবার
বিপদ আছে। জি জি দেখেন করছে কিনা, ওই জায়গা তো আর খাতা কলমে তো লেখা আছে উনি চাকরি করে না, বুঝেন নাই? দেখেন হ্যাঁ, ওনাদের তো আমাদের পৌরসভার যে আরিফ সাহেব, উনি তো ওনার ইন্টিমেশন জমা দিয়েছে একজনের মাধ্যমে, যখন ফর্ম ফিল আপ হয়েছে আর একজনের মাধ্যমে, খালি উনি পরীক্ষাগুলো একা যায় দিছে, আর ভাইবার সময় উনি বার কাউন্সিল চিনছে, এর আগে জীবনেও বার কাউন্সিলে যাই নাই। দেখেন পেশাগত অসদাচরণের শাস্তি 32-1, এটা গুরুত্বপূর্ণ আপনাদের লিখিত পরীক্ষার জন্য। তো যদি এখান থেকে একটা জিনিস দেখেন যে যদি বলে যে সাময়িকভাবে স্থগিত রাখতে পারে, কত অনুচ্ছেদে, কত বলেন? 31। কোন অ্যাডভোকেট পেশাগত অসদাচরণের জন্য দোষী প্রমাণিত হলে 32-1 অনুচ্ছেদ অনুসারে আন্ডারলাইন করেন তাকে কঠোর তিরস্কার করা যেতে পারে। আইন আরিফ সাহেবের এই তিরস্কারের আর একটা সিনোনিম বা প্রতিশব্দ কি আরিফ সাহেব মনে আছে না? ভর্ৎসনা নাকি? দেখেন দেখেন তাকে কঠোর তিরস্কার বা ভর্ৎসনা করা যেতে পারে, বা তাকে আইন পেশা থেকে সাময়িক বরখাস্ত, বা এই জায়গায় সাময়িকের সাথে একটু স্থায়ী লেখেন, সাময়িক বা স্থায়ী বরখাস্ত বা অপসারণ করা যেতে পারে। মানে এই জায়গা অপসারণটা বা বরখাস্তটা একটা সাময়িকও হতে পারে অথবা কি স্থায়ীও। সাময়িক মানে ওই যে 5 মাসের জন্য, 2 মাসের জন্য, আর স্থায়ী মানে কি আজীবন। তাহলে যদি এই জায়গা দেখেন একটা জিনিস দেখেন, যদি কোনো আইনজীবী পেশাগত অসদাচরণ করে তাহলে তাকে কঠোরভাবে তিরস্কার করতে পারে অথবা তাকে বরখাস্ত করতে পারে সাময়িক অথবা স্থায়ীভাবে। হ্যাঁ দেখেন যেখানে অভিযোগ দায়ের করতে হবে 32-2, এটা গুরুত্বপূর্ণ। 32-2 অনুচ্ছেদ অনুযায়ী কোনো আইনজীবীর পেশাগত অসদাচরণ বা অন্য কোনো অসদাচরণ অভিযোগ বল দিবেন যে কোনো ব্যক্তি বা আদালত, এটা বলবেন যে কোনো ব্যক্তি বা আদালত প্রথমে বার কাউন্সিলের নিকট দায়ের করবে। এই যে আপনার একজন অ্যাডভোকেট ধরেন মক্কেলের টাকা নিয়ে কাজ করে নাই, একজন অ্যাডভোকেট আদালতে বেয়াদবি করছে, আদালতে সম্মান করে নাই, একজন অ্যাডভোকেট আর একজন অ্যাডভোকেটের সাথে খারাপ ব্যবহার করছে, মোটামুটি অ্যাডভোকেট যদি কেউ অসদাচরণ করে, অসদাচরণ কেমনে করে বুঝবো কেমনে? ওই যে 42টা ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট, এই 42টার যে কোনো একটা যদি করে তাহলে ওই অ্যাডভোকেটের বিরুদ্ধে নালিশ করতে হবে কোথায়? বার কাউন্সিলে। দেখেন অন্যদিকে 75 খ গোল্ডেন 75 খ বিধি অনুসারে একটি অভিযোগ আন্ডারলাইন করেন কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটি, আন্ডারলাইন করেন কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স অভিযোগ এবং সতর্কীকরণ কমিটি। ভিজিলেন্স মানে কি? সতর্কীকরণ। অ্যাডভোকেটের বিরুদ্ধে কোনো অভিযোগের ক্ষেত্রে অনুসন্ধান এবং যাচাই বাছাইয়ের পর প্রত্যেকটি অভিযোগ যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন কমিটির কাছে দিবেন, কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটি অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে। তারপরে অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে অনুসন্ধান এবং যাচাই বাছাইয়ের পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অভিযোগটি আন্ডারলাইন করবেন নির্বাহী কমিটি বা এক্সিকিউটিভ কমিটির নিকট প্রেরণ করবে। খুবই গুরুত্বপূর্ণ। আপনার যে কোনো অভিযোগ গ্রহণ করতেছে কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটি, উনি যাচাই বাছাই করার পর পাঠাবে কার কাছে? এক্সিকিউটিভ কমিটি বা নির্বাহী কমিটির কাছে। আসমা খানম বলেন নির্বাহী কমিটি কি কমিটি? স্থায়ী কমিটি। নির্বাহী কমিটি কি? স্থায়ী কমিটি কয়টা ভুলে গেছেন? 3টা। কি কি? আইন শিক্ষা। আর এই যে কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটি, এই জায়গায় 75 খতে মোট কমিটি আছে কয়টা? 6টা। জি ধন্যবাদ। তারপরে দেখেন মানে 75 কতে আছে নাকি, আর এই যে অ্যাকসেপ্ট করতেছে উনি হলো 75 খতে। দেখেন মামলা সরাসরি প্রত্যাখ্যান, আন্ডারলাইন করেন।
সরাসরি প্রত্যাখ্যান বা নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালে প্রেরণ। বার কাউন্সিলের নিকট আন্ডারলাইন করবেন, কোন আদালত বা ব্যক্তি কোন অ্যাডভোকেটের অসদাচরণের অভিযোগ দিলে 32-2 অনুচ্ছেদ অনুযায়ী বার কাউন্সিল গোল দিবেন তা সরাসরি প্রত্যাখ্যান করতে পারে। মানে সরাসরি প্রত্যাখ্যান মানে রিজেকশন অফ ক্লেইন্ট, মনে আছে? আরজি প্রত্যাখ্যান করে না 7 আদেশের 11-তে কয়টায়? 4টা বিধি। তো ওখানে সরাসরি প্রত্যাখ্যান করতে 4টের কততে? 1 আর 4, যদি কজ অফ অ্যাকশন না থাকে আর যদি কি তামাদি দ্বারা বাড়িতে থাকে। তাহলে এখানে ওই যাচাই বাছাই করার পরে যদি বার কাউন্সিল ট্রাইব্যুনাল দেখে যে এই অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ কোনো ভিত্তি নাই, তাহলে ওনারা ওই অভিযোগ সরাসরি কি করতে পারে? প্রত্যাখ্যান করতে পারে। বার কাউন্সিল বা দেখেন বার কাউন্সিল এমন অভিযোগ প্রত্যাখ্যান না করে 33 অনুচ্ছেদের অধীন গঠিত বার কাউন্সিল ট্রাইব্যুনালের নিকট আন্ডারলাইন করেন, যদি বার কাউন্সিল এটা প্রত্যাখ্যান না করে তাহলে পাঠাবে, এখন পাঠাচ্ছে দেখেন, বার কাউন্সিলের ট্রাইব্যুনালের নিকট নিষ্পত্তির জন্য পাঠাতে পারে। বুঝেন নাই? ধরেন প্রথমে অভিযোগ দিবেন, দেওয়ার পরে এটা কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটি অ্যাকসেপ্ট করছে, তারা যাচাই বাছাই করার পরে পাঠাইছে কার কাছে? এক্সিকিউটিভ কমিটির কাছে। সো এক্সিকিউটিভ কমিটি তো বার কাউন্সিলের অংশ। তো তারা যদি মনে করে যে এটা চলবে, অভিযোগটা থাকবে, তাহলে অভিযোগ থাকবে। যদি মনে করে অভিযোগ থাকবে না, প্রত্যাখ্যান করতে পারে। আর যদি প্রত্যাখ্যান না করে তাহলে পাঠাবে কার কাছে? ট্রাইব্যুনালের কাছে। দেখেন, বার কাউন্সিল গোল দিবেন, নিজ উদ্যোগে কোন আইনজীবীর বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে ট্রাইব্যুনালে পাঠাতে পারে। নিজ উদ্যোগে বুঝেন, বার কাউন্সিলে কেউ নালিশ করে নাই, কোন আদালতও যায় নাই, কোন ব্যক্তিও যায় নাই, উনি সরাসরি কোন অ্যাডভোকেটের বিরুদ্ধে কোন অভিযোগ পাঠাতে পারে কার কাছে? কি মিলে না? ট্রাইব্যুনালে। ঠিক আছে? তাহলে যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসে যে যিনি অভিযোগ দায়ের করতে পারেন, কোন অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারে কে? নিচে দেখেন অপশন, যিনি অভিযোগ দায়ের করতে পারেন, আইনজীবীর অসদাচরণ সম্পর্কে অভিযোগ দায়ের করতে পারে, আন্ডারলাইন করেন, আদালত, বার কাউন্সিল বা অন্য যে কোনো ব্যক্তি। আদালত পারে, বার কাউন্সিল পারে, অথবা অন্য যে কোনো ব্যক্তি। এখন আমরা চলে আসি অভিযোগ দায়েরের পদ্ধতি। অভিযোগে যে সকল বিষয় উল্লেখ করতে হয়, অভিযোগের সাথে যে সকল কাগজপত্র দাখিল করতে হয় ইত্যাদি 41 বিধিতে বিধান করা হয়েছে। 41 বিধিতে আমরা আরেকটা জিনিস পড়ছি, মনে আছে কিনা? টাউটের শাস্তি। টাউটের শাস্তি কততে আছে? ওটা কি 41 বিধিতে আছে না অনুচ্ছেদে আছে? আর্টিকেলে আছে, বিধি না কিন্তু। ওটা আছে কততে? 41 অনুচ্ছেদে। বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস 1972 এর 41 বিধি অনুযায়ী নিম্নলিখিত বিষয় যুক্ত করতে হবে। দেখেন, অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগের বিবরণ। বিবরণ মানে আপনি যেটাই বিস্তারিত কথা লিখছেন যে আপনার সাথে কি করছে, আরিফ সাহেব টাকা নিয়ে কাজ করে নাই, এই যে বিস্তারিত অমুক তারিখ অমুক নামান মামলায় টাকা পয়সা নিয়েছে, আমার পক্ষে কাজ করে নাই। তাহলে এই যে বিস্তারিত বিবরণ, প্রয়োজনীয় কাগজপত্র, আরিফ সাহেবরে যে আমি নিয়োগ করছিলাম সেই মর্মে কি প্রমাণপত্র, এই যে আমার অমুক মামলার কপি টপি। যদি অভিযোগকারী আদালত না হয়, আন্ডারলাইন করেন, বা সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব অভিযোগ দায়ের না করে, যদি আদালত অভিযোগ দায়ের না করে অথবা সরকারি কর্মকর্তা যদি দায়ের না করে, তাহলে অভিযোগের সাথে এফিডেভিট জমা দিতে হবে। মানে বুঝেন, যদি কোনো অ্যাডভোকেট, যদি অভিযোগটা যদি কোনো আদালত করে অথবা যদি কোনো সরকারি কর্মকর্তা করে, তাহলে এফিডেভিট জমা দেওয়ার দরকার নাই। কিন্তু যদি কোনো ব্যক্তি করে, সাধারণ ব্যক্তি, বেসরকারি কেউ, তাহলে অবশ্যই ওই অভিযোগের সাথে কি দিতে হবে? এফিডেভিট দিতে হবে। তাহলে এটা আমরা এই জায়গায় আমরা জানলাম, এটা মনে রাখবেন যে সরকারি কর্মকর্তা হলে এফিডেভিটের দরকার নাই, বা আদালত হলে এফিডেভিটের দরকার নাই, বেসরকারি কেউ হলে এফিডেভিটের দরকার আছে। তারপরে দেখেন, তবে বার কাউন্সিল চাইলে, আন্ডারলাইন করেন, হলফনামা দাখিল করা হতে অব্যাহতি দিতে পারে। তবে বার কাউন্সিল যদি চায়, যে কোনো ব্যক্তির কি দিতে পারে? হলফনামা দেওয়া থেকে অব্যাহতি দিতে পারে। মানে বেসরকারি ব্যক্তিরও যদি বিকাশ গেছে অভিযোগ জানাইতে, বিকাশ আদালত যদি মানে বার কাউন্সিল যৌক্তিক মনে করলে বিকাশটাও বলতে পারে যে ঠিক আছে, এফিডেভিট দেওয়ার দরকার নাই। পরে দেখেন, বার কাউন্সিল কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে হলে গোল দিবেন 1000 টাকা ফি জমা দিতে হয়। এটা আসে পরীক্ষায়, ফি দিতে হয় কত?
এটা মানে ধরেন আম টাইপ অফ কোর্ট ফি, যে আমাদের মনে আছে তো কোর্ট ফি, বলেন তো বিথিকা বলেন, যে একটা বিথিকা একটা উদাহরণ দেন যে কোন ধরনের মামলায় ফিক্সড কোর্ট ফি দিতে হয়। আরিফ সাহেব, কোন ধরনের মামলায় ফিক্সড কোর্ট ফি দিতে হয়? মুন্নি বলেন দেখি। ঘোষণামূলক মামলায়। কি বলছে উনি? দারুন দারুন, ভালো পড়াচ্ছি দীর্ঘদিন ধরে। দেখেন 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 ভাই, শুনানির জন্য দিন নির্ধারণ একটু দেখি। ঘোষণামূলক মামলায় ফিক্সড কোর্ট ফি দিতে হয় 300 টাকা। আরিফ সাহেব, পাল্টা প্রশ্ন করি যে ঘোষণামূলক মামলায় কখন ফিক্সড কোর্ট ফি না অ্যাড ভ্যালিডাম কোর্ট ফি দেওয়া লাগে বলেন? হ্যাঁ, তারপরে ওর সাথে কি এক্সাক্ট উত্তর দেন, বহুবার পড়ছি বলেন। যদি ওর সাথে মনে করেন যে 42-এর সাথে যদি সত্য ই করি, সত্যের মামলা ই করি, মানে যদি 142 অনুচ্ছেদ এবং 144 আমাদের আমি যদি বলতে একবারে চলে যাচ্ছে, আমি তো বুঝাই করতেছি অন্যটা দিয়ে ঘোষণামূলক মামলার সাথে যদি আনুষঙ্গিক প্রতিকার চায় তাহলে কোর্ট ফি হবে কি বলেন? অ্যাড ভ্যালিডাম কোর্ট ফি। যেরকম ঘোষণার সাথে দখল চাইছেন, ঘোষণার সাথে দলিল বাতিল চাইছেন, এগুলা যদি চান তখন আর ফিক্সড কোর্ট ফি থাকবে না, তখন হয়ে যাবে কি? ধন্যবাদ। তারপরে আমরা চলে আসি যে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এবং বার কাউন্সিল রুলস 1972 এর 45 বিধি অনুযায়ী কোন অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ প্রাপ্তির পর ট্রাইব্যুনাল শুনানির দিন নির্ধারণ করবে, কিন্তু সেটা অভিযোগ প্রাপ্তির গোল দিবেন 21 দিনের মধ্যে না। এটা গুরুত্বপূর্ণ যে অভিযোগ প্রাপ্তির পর শুনানির দিন নির্ধারণ করবে, বাট কয় দিনের মধ্যে না। ট্রাইব্যুনাল অভিযুক্ত যিনি যার বিরুদ্ধে অভিযোগটা দায়ের করা হয়েছে ওই অভিযুক্ত অ্যাডভোকেটকে একটি নোটিশ দিবে। এটা সমন বলা হচ্ছে না, এটা বলতেছে কি নোটিশ। তাহলে এই জায়গায় আমার কোনো বিধিটি মনে রাখার দরকার নাই, এতটুকু মনে রাখেন যে অভিযোগ পাওয়ার পর শুনানির দিন নির্ধারণ করবে সর্বনিম্ন, তবে সেটা অবশ্যই 21 দিনের মধ্যে না, তার মানে 21 দিনের পরে। আচ্ছা, এবং যার বিরুদ্ধে, যে উকিল সাহেবের বিরুদ্ধে অভিযোগটা দায়ের করা হলো তারা কি দিবে? নোটিশ দিবে। আচ্ছা, ধন্যবাদ। তারপরে আসেন, নোটিশ প্রাপ্তির পর অ্যাডভোকেট শুনানির জন্য নির্ধারিত তারিখের সর্বনিম্ন গোল দিবেন 7 দিন পূর্বে। নোটিশ প্রাপ্তির পরে অ্যাডভোকেট শুনানির জন্য নির্ধারিত তারিখের 7 দিন পূর্বে জবাবের 2 কপি বার কাউন্সিলের সচিবের নিকট জমা দিবে। অর্থাৎ যে অ্যাডভোকেটের বিরুদ্ধে আপনার অভিযোগ দায়ের করা হয়েছে, উনি যখন নোটিশ পেল পাওয়ার পরে উনি ওই অভিযোগের জবাব দিবে শুনানির জন্য যে দিন আছে তার কয় দিন পূর্বে? সর্বনিম্ন 7 দিন পূর্বে। ইচ্ছা করলে এর আগেও জমা দিতে পারেন। 21 দিনের কথা পরে, 21 দিনে, হ্যাঁ, ওই যে আপনি একটা মনে রাখেন, ধরেন আজকে আপনি বার কাউন্সিলে অভিযোগ জমা দিচ্ছেন, তাহলে বার কাউন্সিলে আপনার অভিযোগ গ্রহণ করার পর আজকে ধরেন 1 তারিখ, বার কাউন্সিল ওই মামলার শুনানির দিন রাখবে মিনিমাম 22 তারিখের পরে। 22 তারিখের পরে ধরেন বার কাউন্সিল শুনানির ডেট রাখলো 30 তারিখে। কয় তারিখে? 30 তারিখে। আচ্ছা, তো ওই যে অভিযোগের যে নোটিশ ইতিমধ্যে পেল আরিফ সাহেব, উনি তো অ্যাডভোকেট, আরিফ সাহেব পাওয়ার পরে আরিফ সাহেব ধরেন নোটিশটা পেল 7 তারিখে। কয় তারিখে? 7 তারিখে। এখন ওনাকে ওই অভিযোগের জবাব দিতে হবে, সচিবের কাছে দিতে হবে। শুনানি কবে? 30। তাহলে উনি 2 কপি দিবে কবে? 30-এর 7 দিন আগে। 30-এর 7 দিন আগে কার কাছে জমা দিবে? 30-এর সর্বনিম্ন 7 দিন,
তার মানে এই না যে এক্স্যাক্টলি 7 দিন আগেই দিবেন। আপনি যদি মনে করেন যে আরো আগে যাইও দিতে পারেন। বুঝছেন কিনা মিতা? দেখেন, জবাবের গোল দিবেন 2 কপি। কয় কপি? বার কাউন্সিলের আন্ডারলাইন করেন, সচিবের নিকট জমা দিবে। কার কাছে? সচিবের কাছে। তারপরে দেখেন, গোল দিবেন শুনানির 2 দিন পূর্বে সচিব উক্ত কপি অ্যাটর্নি জেনারেল এবং অভিযোগকারীর নিকট অর্পণ করবে। এটা কাজ হচ্ছে সচিবের। শুনানি যেদিন 28 তারিখে, ধরেন 27 তারিখে, সচিব এই কপি কার কাছে পাঠাবে? অ্যাটর্নি জেনারেল এবং অভিযোগকারী। অভিযোগকারী মানে হচ্ছে কি, যে অভিযোগটা দিয়েছে, সচিব শুনানির 2 দিন পূর্বে দিবে জবাবের কপি। বুঝতে পারছেন? তাহলে এই জায়গায় বেশ কয়েকটা দিনের কথা আছে, 21 দিন, 7 দিন, 2 দিন। অভিযোগ পাওয়ার পর শুনানির দিন নির্ধারণ করবে 21 দিন পরে। আর নোটিশ পাইলো অভিযুক্ত অ্যাডভোকেট, তিনি 2 কপি জবাব দিবে ধার্য তারিখের 7 দিনের আগে। কার কাছে? সচিবের কাছে। সচিব পাওয়ার পরে তিনি আবার ধার্য শুনানির 2 দিন আগে ওই 2 কপির মানে উনি পাঠাবে কার কার কাছে? অ্যাটর্নি জেনারেল আর কার কাছে? অভিযোগকারীর কাছে। এই জায়গা বিধিটিডি মনে রাখার কোনো দরকার নাই, জাস্ট আপনি এই দিন মনে রাখেন। বার কাউন্সিল আপনি যদি একেবারে কিছু ভালোভাবেও পড়েন আর কিছু যদি নাও পড়েন, 2টা হলো ইজিলি পারবেন। বার কাউন্সিলে আমাদের 2 এর বেশি দরকার নাই। বুঝতে পারছেন? আর আমরা যা পড়ছি এর ভিতর পড়লে ইনশাআল্লাহ আপনি 3-4 এমনিতে পাবেন। তো এই জায়গায় এত বিধিটিডি মনে রাখার দরকার নাই। এখান থেকে বিধিটিডি নিয়ে এত প্রশ্ন আসে না। বিধি কিছু পার্টিকুলার কিছু বিধি আছে বা অনুচ্ছেদ আছে, ওইগুলো মনে রাখবেন। যেরকম 41 অনুচ্ছেদে টাউটের শাস্তি, 33 অনুচ্ছেদে ট্রাইব্যুনালের গঠন, বার কাউন্সিলের কার্যাবলী কত? 10 অনুচ্ছেদ, এরকম কতগুলা দেখেন, জেনে রাখা ভালো। সংশ্লিষ্ট অ্যাডভোকেট তার নিজের ক্ষেত্রে একজন যোগ্য সাক্ষী হবে। আন্ডারলাইন করেন, নিজের ক্ষেত্রে একজন যোগ্য সাক্ষী, এবং যদি সে সাক্ষী হিসেবে হাজির হয় তাহলে তাকে জেরা করা যাবে, কিন্তু সে সাক্ষী হিসেবে হাজির হতে বাধ্য না। আচ্ছা, এখন পীযূষ সাহেব বলেন স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী কত ধারায় আছে সাক্ষ্য আইনের? স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী কত ধারায় আছে? মিতা কত ধারায় আছে? মিতা বলেন। আর 122-এ কি আছে? স্বামী স্ত্রী যোগাযোগ প্রকাশ করা যাবে না, সুরক্ষা দেওয়া হয়েছে। এটা আছে কত? 122। ধন্যবাদ। তারপরে দেখেন, পদাধিকার বলে বার কাউন্সিলের সচিব ট্রাইব্যুনালের সচিব হবে। এটা তো আমরা আগে থেকেই জানি। আর ট্রাইব্যুনাল কর্তৃক ইস্যুকৃত প্রত্যেকটি নোটিশ জারি করবে। বিধি কত? 49। এখন আমরা চলে আসি ট্রাইব্যুনালের ক্ষমতা। ট্রাইব্যুনালের ক্ষমতা দেখেন, অনুসন্ধানের উদ্দেশ্যে বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনাল কি ক্ষমতা প্রয়োগ করতে পারবে সেটা 35 অনুচ্ছেদে বিধান করা হয়েছে। 35 অনুচ্ছেদ অনুসারে নিম্নলিখিত বিষয়ে আন্ডারলাইন করবেন। দেওয়ানি আদালতের যে এখতিয়ার বা ক্ষমতা আছে, বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনালের সে একই ক্ষমতা থাকবে। মানে বলতেছে যে একটা দেওয়ানি আদালতের যে ক্ষমতা আছে, ট্রাইব্যুনালেরও কি সে একই ক্ষমতা আছে। অনুসন্ধানের উদ্দেশ্যে ট্রাইব্যুনাল, আন্ডারলাইন করেন, কোন ব্যক্তির হাজিরা কার্যকর করার জন্য আদেশ দিতে পারে। অর্থাৎ কাউরে হাজিরা কার্যকর করার আদেশ দিতে পারে, হাজির করার আদেশ দিতে পারে আর কি। কোন দলিল দাখিলে, আন্ডারলাইন করেন, বাধ্য করতে পারে। অন্য কোন ব্যক্তির কোন নোটিশ দিতে পারে, কিসের জন্য? দলিল দাখিলের জন্য। এবং সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য গোল দিবেন, কমিশন ইস্যু করতে পারে। তাহলে বার একটা দেওয়ানি আদালতের যে যে ক্ষমতা আছে, বার কাউন্সিলেরও কি, বার কাউন্সিল ট্রাইব্যুনালেরও সেই ক্ষমতা আছে। হাজির হওয়ার নির্দেশ দিতে পারে, দলিল দাখিল করতে বাধ্য করতে পারে, অথবা কি কমিশন ইস্যু করতে পারে। বিধিকা বলেন কমিশন কাকে বলে? সরকারি কাজ, সেটা সরকার একটা লোকের উপর দায়িত্ব দিয়েছে। আরিফ সাহেব এক কথায় বলেন, চাপে চাবেন না। কমিশন কাকে বলে? তো আবার কাকে বলে? এই তো কমিশন আছে যে, যেমন এই থামেন, আদালত নিজে যে কাজ করতে পারতেছে না, অন্য কাউরিকে যদি করায় তারে বলে কি? কমিশন।
ফ্যান একটা খুলে এই জায়গা দড়ি লাগাইতে হবে। দেখেন তো কমিশন হচ্ছে ধরেন ওই যে একজন ব্যক্তি জবানবন্দি নিবে, সে আসতে পারতেছে না, অসুস্থ, আদালতে একজনে পাঠাইলো, উনি কমিশন। সরজমিনে তদন্ত করতে পাঠাইলো, উনি কি কমিশন। তাহলে আমাদের বার কমিশন এখন কমিশনই পারতেছেন না। এখন যদি জিজ্ঞাসা যে কমিশন আছে কত আদেশে, 26-27, কত ধারায়, কয়টা ক্ষেত্রে, 4টা ক্ষেত্রে। জি ধন্যবাদ। তাহলে দেখেন শর্ত হলো দেওয়ানি আদালতের মূল কর্তাকে বা বিচারককে, আন্ডারলাইন করেন, প্রিজাইডিং অফিসারকে হাজির হতে বাধ্য বলার ক্ষমতা বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনালে থাকবে না। বলতেছে যে বার কাউন্সিল ট্রাইব্যুনাল দেওয়ানি আদালতের যে বিচারক তাকে হাজির হতে বাধ্য করতে পারবে না। বুঝতে পারছেন? কিন্তু বলতেন হাইকোর্ট বিভাগের পূর্ব অনুমতি নিয়ে দেওয়ানি আদালতের বিচারককে হাজির হতে বলতে পারবে। কার অনুমতি নিয়ে? হাইকোর্ট বিভাগ যদি ট্রাইব্যুনালে অনুমতি দেয় তাহলে দেওয়ানি আদালতের বিচারককে হাজির হতে বলতে পারবে। বুঝেন কিনা? আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ যে দেওয়ানি আদালতের বিচারকদের সাধারণভাবে হাজির হতে কি পারবে না, কিন্তু পারবে কখন? ধন্যবাদ। পরেরটা দেখেন, ফৌজদারি আদালত বা রাজস্ব আদালতের কর্মকর্তা বা বিচারকের ক্ষেত্রে যদি ফৌজদারি আদালতের ম্যাজিস্ট্রেট হয় বা দায়রা আদালতের বিচারক হয় বা দায়রা আদালতের কোনো বিচারক হয়, সেই ক্ষেত্রে বল দিবেন সরকারের পূর্ব অনুমতি নিয়ে হাজির হতে বলতে পারে। এই জায়গায় দুইটা জিনিস, দেওয়ানি আদালতের বিচারকরা হাজির হইতে হলে অনুমতি লাগবে হাইকোর্টের, আর ফৌজদারি বা রাজস্বের অনুমতি লাগবে কার? সরকারের। এইগুলাই মনে রাখতে হবে, দেওয়ানি আদালতের হাইকোর্টের, আর ফৌজদারি বা রাজস্ব আদালতের ক্ষেত্রে অনুমতি নেওয়া লাগবে কার বলেন? সরকারের। ধন্যবাদ। জি সরকার বলতে বোঝাচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবকে বা ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছে তারা। বুঝতে পারছেন? জি আচ্ছা, এরপরে আমরা আসি, ধরেন আমরা, আপনারা জানেন কিনা এটা জানতেন, যখন রিট করে, রিট বুঝেন? রিট মানে হচ্ছে যখন কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তখন সেটার বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি বাংলাদেশ সংবিধানের 102 অনুচ্ছেদ অনুসারে হাইকোর্ট বিভাগে রিট করে। তাই রিটের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে সচিব তারে করা হয় প্রধান রেসপন্ডেন্ট। রেসপন্ডেন্ট মানে হচ্ছে বিবাদী। রিট তো করতেছে জানেন, ওই যে আপনারা চাকরি দিচ্ছে না, ধরেন আমাদের এই জায়গায় একজন পড়ে, উনি জজ কোর্টের স্টাফ, ওনারে পদোন্নতি দিচ্ছে না, এবং ওনার যে চাকরি আছে আজীবনে কোনো পদোন্নতি, জামিল সাহেবরা যে চাকরি করে ওই চাকরিতে কোনো পদোন্নতি হয় না। এখন ওনারা যদি রিট করতে চাই যে পদোন্নতি কেন হবে না, পদোন্নতির নিয়ম আছে, কিন্তু এই জায়গায় যারা যারা স্যাররা আসে ওনারা কখনো পদোন্নতি দেয় না। তো ওনারা যদি রিট করে, তাহলে রিট করলে রিটের প্রধান যে বিবাদী রেসপন্ডেন্ট হবে, কি হবে বলেন তো? এই জায়গায় আইন মন্ত্রণালয়ের যেহেতু ব্যাপারটা আইন মন্ত্রণালয়ের রিলেটেড, জজ কোর্টের চাকরি মানে কি? আইন মন্ত্রণালয়ের অধীন, তাহলে এই জায়গায় আইন মন্ত্রণালয়ের সচিব। যদি শিক্ষা রিলেটেড কোনো রিট করা হয়, ওই যে চাকরি দেয় নাই, তাহলে কি? শিক্ষা মন্ত্রণালয়ের সচিব। এই আর কি, এইভাবে। আচ্ছা, একটু দেখেন, আমরা একটু বিরতিতে যাব, তার আগে এইটুকু একটু শেষ করে যাই যে 35-2 অনুচ্ছেদে বলা হয়েছে বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনাল কর্তৃক পরিচালিত প্রত্যেকটি অনুসন্ধান দণ্ডবিধির গোল দিবেন 193 এবং 228 ধারার অর্থ অনুসারে বিচারিক কার্যধারা হিসেবে গণ্য হবে। 193 এর উপরে লেখেন মিথ্যা সাক্ষ্য, আর 228 এর উপরে লেখেন আদালত অবমাননা। দণ্ডবিধির 193 আছে মিথ্যা সাক্ষ্য, আর দণ্ডবিধির 228 আছে আদালত অবমাননা। হ্যাঁ, অপমান। জি হ্যাঁ, 480 অবমাননা। ফৌজদারি কার্যবিধির 480-82 তো অবমাননা, আদালত অবমাননা। একটু বুঝাই, ওই যে আপনারা বলছে যে বার কাউন্সিল ট্রাইব্যুনালে এসে বলতেছে যে বার কাউন্সিল ট্রাইব্যুনাল দণ্ডবিধির 193 এবং 228 ধারার অধীনে জুডিশিয়াল প্রসিডিং বা বিচারিক কার্যধারা হিসেবে গণ্য হবে। এটার অর্থ কি? বার কাউন্সিল ট্রাইব্যুনালে আমরা জানি মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি আছে 193 ধারায়। মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি দুইটা, বিচারিক কার্যক্রমে দিচ্ছে 7 বছর, অন্য ক্ষেত্রে কত? আচ্ছা, ধন্যবাদ। তার মানে বার কাউন্সিল ট্রাইব্যুনালে যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে সাজা কত? 3 না 7? কারণ এই জায়গা বলে দেওয়া আছে বার কাউন্সিল ট্রাইব্যুনাল একটা কি? জুডিশিয়াল প্রসিডিং। ঠিক আছে, বুঝতে পারছেন?
এই আর কি। তারপরে দেখেন, এবং অর্থ অনুসারে বিচারিক কার্য দ্বারা জুডিশিয়াল প্রসিডিং হিসেবে গণ্য হবে, এবং ফৌজদারি কার্যবিধির গোল দিবেন 480 এবং 482 ধারার উদ্দেশ্যে ট্রাইব্যুনাল একটি দায়রা আদালত, একটি দেওয়ানি আদালত হিসেবে গণ্য হবে। ফৌজদারি কার্যবিধি 480 482 তেও আদালত অবমাননা সম্পর্কেই বলা আছে। ওই জায়গায় দেওয়ানি আদালত রিলেটেড কিছু বলা আছে হয়তো, বিস্তারিত ব্যাখ্যা আমারও ক্লিয়ার মনে নাই। দেখেন, জাস্ট এতটুকু বুঝেন যে আদালত অবমাননা আছে, ফৌজদারি কার্যবিধির 80 82 তে আদালত অবমাননা আছে। দেখেন, আচ্ছা আমরা একটু চলে আসি ট্রাইব্যুনালের আঞ্চলিক সীমা। বিকাশ সাহেব বলেন, ফৌজদারি কার্যবিধির আঞ্চলিক, দেওয়ানি কার্যবিধির আঞ্চলিক এখতিয়ার কত ধারা থেকে কত ধারায় বলছে? মিতা বলেন। 16 থেকে 20 আঞ্চলিক এখতিয়ার, 16 থেকে 20। মাসুদ বলেন, ফৌজদারি কার্যবিধির আঞ্চলিক এখতিয়ার কত ধারায় বলছে? 189, 177 থেকে 189। আচ্ছা দেখেন, ট্রাইব্যুনালের আঞ্চলিক সীমা অনুচ্ছেদ 35-এর 3। আচ্ছা, এটা আমরা নামাজের পর শুরু করবো, নামাজের বিরতি ইনশাআল্লাহ নামাজের পর শুরু হবে। ট্রাইব্যুনালের আঞ্চলিক সীমা, কোন ব্যক্তিকে হাজির করতে বা কোন দলিল দাখিলে বাধ্য করতে বা সমন ইস্যু করার উদ্দেশ্যে ট্রাইব্যুনালের আঞ্চলিক সীমা হবে, আন্ডারলাইন করেন, ট্রাইব্যুনালের আঞ্চলিক সীমা হবে বার কাউন্সিলের আঞ্চলিক সীমা, অর্থাৎ বার কাউন্সিলের যতটুকু সীমা ট্রাইব্যুনালেরও সেই সীমা। সাক্ষী হাজির করার জন্য এবং ট্রাইব্যুনাল কর্তৃক প্রয়োজনীয় কোনো দলিল উপস্থাপন করতে কোনো সমন বা অন্যান্য প্রসেস পাঠাতে পারে বা ট্রাইব্যুনাল ইস্যু করতে ইচ্ছা পোষণ করে এমন কোনো কমিশন ট্রাইব্যুনাল পাঠাতে পারে। ট্রাইব্যুনাল যেখানে বসেছে সেই স্থানে এখতিয়ার আছে এমন যে কোনো, আন্ডারলাইন করবেন, দেওয়ানি আদালতে, এবং দেওয়ানি আদালত এমন প্রসেস জারি করবে এমন কমিশন ইস্যু করবে। মানে যদি আপনার কোনো সাক্ষীরে হাজির করার দরকার হয়, কি প্যাচ লাগতেছে? প্যাচের কিছু নাই। যদি সাক্ষীরে হাজির করার দরকার হয়, সমন দেওয়ার দরকার হয়, ইনি দিবে, ট্রাইব্যুনাল দিবে কারে? দেওয়ানি আদালতে। দেওয়ানি আদালত সমন ইস্যু করে জানাবে যে বার কাউন্সিল কর্তৃক আপনারে এই যে হাজির হওয়ার জন্য কি দেওয়া হয়েছে, সমন দেওয়া হয়েছে, বা দেওয়ানি আদালতই কি করবে? কমিশন ইস্যু করবে। জাস্ট ট্রাইব্যুনাল এই কথাটা জানাচ্ছে কারে? দেওয়ানি আদালত। কারণ গোপালগঞ্জের কোনো অ্যাডভোকেটের নামে যদি মামলা হয়, যদি কমিশন ইস্যু করার দরকার হয় বা সাক্ষী হাজির করার দরকার হয়, তাহলে ট্রাইব্যুনাল, বার কাউন্সিল ট্রাইব্যুনাল এটা জানাবে কারে? গোপালগঞ্জের দেওয়ানি আদালত। হ্যাঁ, এটা তো আগেই পড়ে আসছে। জি ঠিক আছে। তারপরে এখানে একটু দেখেন যে ট্রাইব্যুনালের আদেশ, আদেশ সংশ্লিষ্ট অনুচ্ছেদ কত বলেন? 34। সংশ্লিষ্ট অ্যাডভোকেটের বিরুদ্ধে অনুসন্ধান, আন্ডারলাইন করেন, চলমান রেখে ট্রাইব্যুনাল তাকে বরখাস্ত রেখে, চলমান শব্দটা বলবেন, চলমান রেখে, এবং এমন বরখাস্তের আদেশ পরিবর্তন বা রদ করতে পারে। চলমান রাখা অবস্থায় যদি কোনো আদেশ দেয় সেটা বলে অন্তর্বর্তীকালীন আদেশ। বুঝেন কিনা? মামলা চলমান থাকা অবস্থায় যে ইনজাংশন দেয় সেটাকে কি বলে? অস্থায়ী নিষেধাজ্ঞা। এটা কি পার্মানেন্ট? এটা পার্মানেন্ট না। তাহলে চলমান থাকা অবস্থায় মানে ওনার বিরুদ্ধে ওই অনুসন্ধানটা চলমান থাকা অবস্থায় আদালত একটা অন্তর্বর্তীকালীন আদেশ দিতে পারে, মানে ওদের সাময়িকভাবে বরখাস্ত করতে পারে। এমন দরখাস্তের আদেশ পরিবর্তন বা রদও করতে পারে। এরপরে দেখেন, আপনাদের মনে আছে কিনা যে, মনে বলতে বা নাই, শান্তি রক্ষার মুসলেকা 106, 107, সদাচরণের মুসলেকা 108, 109, 110, এবং এই মুসলেকার যদি আপনি 107 ধারার কোর্টে যদি মামলা করেন, যেটারে আপনার নির্বাহী কোর্টে উনি ফলো করবে 111 থেকে 119 পর্যন্ত, 111 থেকে 119। একটু বুঝেন, মনে আছে কিনা জানি না। 112তে আছে শোকজ নোটিশ দিবে, 12তে কি দিবে? শোকজ নোটিশ। 13তে বলছে যদি উপস্থিত থাকে তাকে পড়ে শোনাবে। 14তে বলছে সমন, 14তে বলছে কি বলেন?
সমন। ওনারা তো বলছে এই দুটো একসাথে দিবে। যাই হোক, এত কথার কাজ নাই। যেটা বলতেছিলাম, আপনারা কোর্টে যখন মামলা করে দেখবেন যে 107/117 লেখা। 107 কি 117 অ্যাকচুয়ালি হবে 3। 117 কেন লেখে? 107 ধারার মামলা চলমান থাকা অবস্থায় আপনি তার কাছে ইয়া চাইতেছেন, ওই মুসলেকা চাইতেছেন, মানে আদালত একটা অন্তর্বর্তীকালীন মুসলেকার আদেশ দিতে পারে 117 তে, 117 কততে সি এ। কিন্তু আদালত যদি সবকিছু সাক্ষী টাক্ষী শুনে সবকিছু করার পরে যে ডিসিশনটা দেয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি 117 তে দেয় না, সেটা দেয় 118 তে। 118 তে। তাহলে আপনি 117 তে 118 না চাই 117 তে কেন চাইতেছি? যাতে মামলা, আমার তো দ্রুত দরকার যে তারে মামলা করার সাথে সাথেই তারে আমি চাইতেছি যে তারে ওই বন মুসলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হোক। এই কারণে আমি চাইতেছি 117 সিতে। তাহলে এইখানেও তাই বলছে যে বার কাউন্সিল ট্রাইব্যুনাল যদি মনে করে অভিযোগ চলমান থাকা অবস্থায় ওই অ্যাডভোকেটটা কি দিতে পারে, আপনার সাসপেন্ড করতে পারে। অথবা আন্ডারলাইন করেন, অনুসন্ধান সমাপ্তি হলে, এটারে কিন্তু ই বলে না, বিচার বলে না। 7 ধারার কোর্টে 111 থেকে 119 পর্যন্ত যা যা করতেছে এটারে বিচার বলে না, এটারে বলে কি অনুসন্ধান। আবার আপনার ওই যে 144 এর কোর্টে 144 বাইক কোর্টে গেছেন না, ওই জায়গায় যা করতেছে ওটারও বিচার বলে না, ওটারে কি বলে অনুসন্ধান। অনুসন্ধান শুধু সেইগুলাই, কোনগুলা, যেগুলাই যে আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ ইনরা যা করে সেইগুলা। অনুসন্ধান সমাপ্তি হলে দেখেন 34(4) অনুচ্ছেদ অনুসারে অভিযোগটি আন্ডারলাইন করেন, খারিজ করতে পারে। এ জায়গা একটু পাশে লেখেন সরাসরি খারিজ 32(2), পাশে একটু লেখেন সরাসরি খারিজ 32(2). একটু আগে বললাম না ওই যে বার কাউন্সিল সাথে সাথে খারিজ করতে পারে, সেই খারিজটা কত 32(2) খারিজ বা প্রত্যাখ্যান। আর যদি সব কিছু শুনে মিলে মনে হয়েছে না অ্যাডভোকেটের কোনো দোষ নাই, তাহলে খারিজ করবে। এটা 34 কত 4। পেশাগত অসদাচরণ বা অন্য কোনো অসদাচরণ প্রমাণিত হলে গোল দিবেন 32(1) অনুচ্ছেদ অনুসারে একজন অ্যাডভোকেটকে কঠোর তিরস্কার করতে পারে এবং তাকে আইন পেশা থেকে সাময়িক বা স্থায়ী বরখাস্ত বা অপসারণ। সাময়িকের পর স্থায়ী লেখেন, সাময়িকের পর কি লিখবেন, সাময়িক বা স্থায়ী বরখাস্ত বা অপসারণ করতে পারে। একটু বুঝেন, আপনার কাছে মনে হতে পারে যে 32(1) এই কথা একবার বললো, আবার 34(4) কেন বলতেছে। 34(4) হলো উনি আদেশটা দিচ্ছে, কিন্তু এই আদেশের কথা বলা আছে কোথায়? ধরেন ফৌজদারি কার্যবিধিতে যদি কাউরে মুসলেকা সম্পাদনের আদেশ দেয়, শান্তি রক্ষা বা সদাচরণ, আদেশটা দেয় 118 তে, কততে? আর তারে 1 বছর দিবে না 3 বছর দিবে এটা নির্ধারিত হয় 107 থেকে 110, 107 থেকে 110। তাহলে বিচার শেষে অ্যাডভোকেটে যে আদেশটা দিচ্ছে উনি, তার মানে এই 34টা হলো প্রসিডিউরাল সেকশন। উনি আদেশটা দিচ্ছে 34-এ, কিন্তু কোন আদেশ, কি শাস্তিটা কি হবে, শাস্তির কথা বলছে কততে? 32 অনুচ্ছেদ, 32 অনুচ্ছেদে। এই যে দেখেন যে পেশাগত অসদাচরণ বা অন্য কোনো অসদাচরণ প্রমাণিত হলে এখানে বলাই আছে 32(1) অনুচ্ছেদ অনুসারে একজন অ্যাডভোকেটকে কঠোর তিরস্কার বা ভর্ৎসনা করতে পারে। ভর্ৎসনা পরে পাবানি। তাকে আইন পেশা হতে সাময়িক বরখাস্ত বা সাময়িকের জায়গায় স্থায়ী লেখছেন। আচ্ছা, তারপরে দেখেন যদি ট্রাইব্যুনাল উক্ত অ্যাডভোকেটকে তার আইন পেশা হতে সাময়িক, আন্ডারলাইন করেন, সাময়িক বরখাস্ত করে, তাহলে গোল দিবেন উক্ত মেয়াদ উল্লেখ করবে। যদি সাময়িক বরখাস্ত করে অবশ্যই কি উল্লেখ করবে? বুঝেন নাই? পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোন বরখাস্ত করলে মেয়াদ উল্লেখ করবে। এটা কমন সেন্স। স্থায়ী বরখাস্ত করলে কি উল্লেখ করার দরকার আছে? পরে দেখেন যদি ট্রাইব্যুনাল মনে করে অ্যাডভোকেটের বিরুদ্ধে আনীত অভিযোগ গোল দেবেন মিথ্যা, সেক্ষেত্রে অভিযোগকারীকে সর্বোচ্চ গোল দেবেন 500 টাকা। গোল এখানে জরিমানা আছে, ক্ষতিপূরণ লেখেন, ক্ষতিপূরণ। অধিকাংশ বইতে লেখা জরিমানা, ইভেন পরীক্ষায়ও আসছে জরিমানা, বাট আপনি যদি মূল আইন দেখেন ওখানে জরিমানা নাই, ওখানে আছে কম্পেনসেশন। কি বলেন? এটা তো 72 সালের, 72 সালে 500 টাকা তো অনেক টাকাই ছিল। জি ভাই, উনি লিখিত তো আসে।
দেখি তো 3 দিন। আচ্ছা একটু বুঝেন ভাই, এই রুবেল, তাহলে যখন মামলা করতে গেল, পিটিশন দিতে গেল, অভিযোগ কয় টাকা লাগলো? 1000। আর যদি অভিযোগ মিথ্যা হয় তাহলে আর দেওয়া লাগতেছে কত? 500। এখন বর্তমান প্রেক্ষাপটে আপনার কাছে এটা কি মনে হচ্ছে? নগণ্য। কিন্তু ওই যে আমাদের দণ্ডবিধির 510-এ কি আছে ভাই? 24 ঘন্টা 10 টাকা। এখন ওই 10 টাকা কিন্তু অনেক টাকা ছিল 1860 সালে। হ্যাঁ, এটা চেঞ্জ হবে না কেন? দেখেন, কিছু কিছু জিনিস আছে যে আপনার 10 টাকার ওই মামলা এখন আর দণ্ডবিধির 510-এ হয় না। এটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীন আলাদা ধারা আছে, সেই ধারায় মামলা হয়। আচ্ছা দেখেন, ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিকার। যদি আপনারে বরখাস্ত করে, সাময়িক বরখাস্ত করুক আর স্থায়ী বরখাস্ত করুক, আপনার প্রতিকার কি? এটা গুরুত্বপূর্ণ। দেখেন, ট্রাইব্যুনালের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে গোল্ডেন আপিল বা রিভিউ করা যাবে। আপিল বা রিভিউ করা যাবে। রিভিউ দেখেন, এই বিথিকা বলেন রিভিউ করে কোথায়? পড়ানোকে আপনি পড়া আপনি বাদ দেবেন না আমি পড়ানো বাদ দেবো, কোনটা হবে বলেন দি? রিভিউ করে যে আদালত সিদ্ধান্ত দেয় সে আদালতে, নাকি রিভিশন আর আপিল করে কোথায়? উচ্চ আদালতে। এই রুবেল বলেন, রুবেল রেফারেন্স এখতিয়ার আছে কার দেওয়ানি কার্যবিধিতে? রেফারেন্স কত ধারায় আছে বলেন? আসমা খালুম বলেন, আদেশ বলেন তো, ধারা পারেন না আদেশ বলেন। এই মিতা বলেন রেফারেন্স কত ধারায় আছে? ধন্যবাদ। দেখেন, আচ্ছা রিভিউটা দেখেন ভাই, 34-8 অনুচ্ছেদ অনুযায়ী ট্রাইব্যুনাল গোল দেন নিজ উদ্যোগে, গোল দেন নিজ উদ্যোগে বা ইহার নিকট রিভিউর জন্য কোনো আবেদন করা হলে ট্রাইব্যুনাল তার নিজের আদেশ রিভিউ করতে পারে। তাহলে ট্রাইব্যুনাল নিজ উদ্যোগে রিভিউ করতে পারে। নিজ উদ্যোগে কি বলেন? রিভিউ করতে পারে। বা কেউ যদি আবেদন করে সেক্ষেত্রেও রিভিউ করতে পারে। হ্যাঁ, বার কাউন্সিল ট্রাইব্যুনাল তার রিভিউ ক্ষমতা প্রয়োগ করে, আন্ডারলাইন করবেন, তার নিজের কোনো আদেশ বহাল রাখতে পারে, পরিবর্তন করতে পারে বা বাতিল করতে পারে। অনুচ্ছেদ 34-এর আগ। অনুচ্ছেদ মনে রাখার দরকার নাই। আপিল দেখেন, আপিল 36-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে গোল দিবেন 90 দিনের মধ্যে সংক্ষুব্ধ ব্যক্তি হাইকোর্ট বিভাগে আপিল করতে পারে। এটা গুরুত্বপূর্ণ। বার কাউন্সিল ট্রাইব্যুনালের যে কোনো আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করবে কোথায়? কয় দিনের মধ্যে? 90 দিন। জেনে রাখা ভালো, ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিলের তামাদি আইনের ধারা গোল দিবেন 5 এবং 12 যতদূর সম্ভব প্রযোজ্য হবে। মানে 5 এবং 12 ধারা, 5 ধারা আছে বিলম্ব মওকুফ। 5টা ক্ষেত্রে আপিল, আপিলের অনুমতির দরখাস্ত, রায় রিভিউর দরখাস্ত, রিভিশনের দরখাস্ত, অন্যান্য দরখাস্ত। 12 ধারা হলো ওই যে সময় বাদ দিতে হবে, যেদিন গণনা করবে সেই দিন, তারপরে আপনার নকল উঠাইতে যে সময় লাগে এগুলা বাদ দিতে হবে। এগুলা বলছে কততে বলেন? 5 আর কত? 12। তো পরীক্ষায় তামাদি আইনের কিন্তু সবকিছু প্রযোজ্য না। কোনটা প্রযোজ্য? তাও কিসের ক্ষেত্রে? আপিলের ক্ষেত্রে। আজকে পরীক্ষা আছে, ভালোভাবে মনে রাখেন, এখান থেকে আসবেন এই প্রশ্ন। এই যে এখন তো মনোযোগ দিয়ে শুনেন, এগুলো তো ইজি। হ্যাঁ দেখেন, আপিল দায়ের করলেই, দেখেন আপিল দায়ের করলেই ট্রাইব্যুনালের আদেশ আন্ডারলাইন করেন স্থগিত হিসেবে গণ্য হবে না, কিন্তু হাইকোর্ট বিভাগে যথেষ্ট কারণে এমন আদেশ স্থগিত করতে পারে। এখান থেকে যা মনে রাখবেন যে
বার কাউন্সিলের ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে কি কি করা যায়? আপিল বা রিভিউ। আর আপিলের সময় কয়দিন? 90 দিন। রিভিউয়ের কোনো সময় কিন্তু এখানে বলে নাই। সো বার কাউন্সিল ট্রাইব্যুনালেও মানে এই যে আমাদের রুলস এন্ড অর্ডারসেও কিছু বলা নাই। তো এটা 90 দিন ধরে নেবেন তামাদি আইনের 173 অনুচ্ছেদ অনুসারে। হ্যাঁ হ্যাঁ ভাই, না রিভিশন নাই। তো ওই রিভিউর জায়গায় লিখে দেন 90 দিন, 173 অনুচ্ছেদ 90 দিন। ওই যে আমরা তামাদি আইনের 173 পড়ছি না, ওইটা। যে সংক্ষেপে মনে রাখুন, দেখেন বার কাউন্সিলের পদাধিকার বলে মানে অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের সদস্য মোট কয়জন? 15 জন। সভাপতি হচ্ছে অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে, সচিবকে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ। তারপরে দেখেন নিবন্ধন কমিটি, এনরোলমেন্ট কমিটি কততে আছে? 11 খ 11 কয়জন? 5 জন। আপিল বিভাগের বিচারপতি। ট্রাইব্যুনাল কয়জন? 3 জন। 3 জন সদস্যের মধ্যে যে প্রবীণ, আর সচিব হচ্ছে বার কাউন্সিলের সচিব। বিগত বছর প্রশ্ন দেখেন, বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনালের এখতিয়ার নেই। এখতিয়ার সম্পন্ন দেওয়ানি আদালতের মাধ্যমে বিরোধী বিষয়বস্তু জব্দ করার এখতিয়ার ওনার কি নাই, আর বাকি যা যা আছে সবগুলা আছে। আর এই জায়গায় যে প্রশ্ন আছে এগুলা পারবেন। 5 নাম্বারটা দেখেন, 5 নাম্বার। যদি বার কাউন্সিল ট্রাইব্যুনাল মনে করে অ্যাডভোকেটের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, সেক্ষেত্রে অভিযোগকারীকে সর্বোচ্চ কত টাকা জরিমানা করতে পারে? অ্যাকচুয়ালি এটা জরিমানা হবে না, কি হবে বলেন? ক্ষতিপূরণ। 8 নম্বর প্রশ্নটা দেখেন, 8। বার কাউন্সিল ট্রাইব্যুনাল তার রায় রিভিউ করতে পারে, নিজের স্থায়ীও পারে, আবার কি সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনের ভিত্তিতেও পারে। নিজ উদ্যোগের ইংরেজিতে কি বলে আরিফ সাহেব? কি যে আবার বলেন। সেলফ প্র্যাকটিসের যে প্রশ্ন আছে সব পড়ে নেবেন, এগুলা গুরুত্বপূর্ণ। যা যা বললাম এগুলাই আছে এর ভিতরে। তার ভিতরে 28 নম্বর একেবারে সর্বশেষ প্রশ্নটা দেখেন যে বার কাউন্সিল ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল করা হলে হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে প্রতিকার হলো, যেহেতু হাইকোর্ট বিভাগের সিদ্ধান্ত চূড়ান্ত, এই ক্ষেত্রে আর কোনো প্রতিকার নাই। বুঝতে পারছেন? এই জায়গার লিভ টু আপিলে যাওয়া যাবে না, এটাই চূড়ান্ত। কারণ কিছু কিছু ক্ষেত্রে তো আপনার শেষ টানতে হবে, আজীবন তো আর। সদস্যদের নির্বাচনে আসি আমরা, দেখেন সদস্যদের নির্বাচনে চলে আসি। বার কাউন্সিলের নির্বাচন আগে এটা দেখেন, বার কাউন্সিলের নির্বাচন যে বছর বার কাউন্সিলের মেয়াদ শেষ হয় সেই বছরের গোল দিবেন 31 মে মাসের 31 তারিখে বা তার আগে বার কাউন্সিলের নির্বাচন করতে হবে। যদি এই বছর শেষ বছর হয় তাহলে নির্বাচন করতে হবে 31 মে অথবা তার আগে। নির্বাচনী তফসিলে আসি, দেখেন এটা গুরুত্বপূর্ণ, বিধিতে মনে রাখার দরকার নাই। বার কাউন্সিল নির্বাচনের গোল দিবেন সর্বনিম্ন 45 দিন পূর্বে। কয়দিন পূর্বে? বার কাউন্সিলের গোল দিবেন চেয়ারম্যান নির্বাচনের তফসিল প্রকাশ করবে। এটা দেখেন, তফসিল প্রকাশ করবে কে? চেয়ারম্যান। কয়দিন পূর্বে? চেয়ারম্যান কে? তারপরে দেখেন, আন্ডারলাইন করেন, নির্বাচনী প্রস্তাব জমা এবং যাচাই বাছাইয়ের মধ্যে গোল দিবেন 7 দিনের একটি বিরতি থাকবে। আপনি যে মানে নমিনেশন ফর্ম দিবেন আর যাচাই বাছাই এর মধ্যে বিরতি থাকবে কয় দিনের? 7 দিনের। এবং যাচাই বাছাই ও নির্বাচনী তারিখের মধ্যে গোল দিবেন 14 দিনের বিরতি থাকবে। এটা মনে রাখতে হবে। নির্বাচনী প্রস্তাব জমা আর যাচাই বাছাইয়ের মধ্যে কয় দিন? 7 দিন। আর যাচাই বাছাই ও নির্বাচনের তারিখের মধ্যে 14 দিন। আর তফসিল ঘোষণা করবে কয়দিন আগে? 45 দিন।
বার কাউন্সিলের নির্বাচনের জন্য সমস্ত আঞ্চলিক বার অ্যাসোসিয়েশনের 7টি অঞ্চলে বিভক্ত করবে, এটা আমরা আগেই জানি। সাধারণ আসনের জন্য আন্ডারলাইন করেন, এটা গুরুত্বপূর্ণ। সাধারণ আসনের জন্য প্রত্যেক ভোটারের 7টি ভোট থাকবে এবং দলগত আসনের ক্ষেত্রে ভোটার 1টি ভোট দিতে পারবে। ওই যে আপনার সাদা দল নাকি নীল দল, এই ক্ষেত্রে ভোট কয়টা? 1টা। আর সাধারণ আসনের ক্ষেত্রে কয়টা? 7টা। মোট কয়টা? মোট 8টা। কোনটা ভাই? হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ। দেখেন, নির্বাচনী প্রস্তাব জমা এবং যাচাই বাছাই। আপনি যখন নির্বাচনী প্রস্তাব দিলেন, তো যাচাই বাছাই করে একটা যাচাই 7 দিনের মধ্যে কোনো যাচাই বাছাই করবে না। যাচাই বাছাই করবে কয় দিনের মধ্যে? 7 দিন চলে যাওয়ার পরে। 7 দিন পরে গিয়ে ডিসিশন জানাবে যে যাচাই বাছাই করে কে কে থাকলো আর কে কে থাকলো না। ধরেন 5 জন নমিনেশন দিছে, তো আজকে যদি শেষ ডেট হয় তাহলে যাচাই বাছাই করে সিদ্ধান্তটা জানাবে কয়দিন পরে? অ্যাটলিস্ট 7 দিন পরে। আচ্ছা, 7 দিন পরে বিরতি থাকবে। আচ্ছা, এবং যাচাই বাছাই এবং নির্বাচনের যাচাই বাছাই যখন হয়ে গেল, তখন নির্বাচনের তারিখ 7 দিনের একটা, মানে যাচাই বাছাইয়ের মিনিমাম কয়দিন পরে নির্বাচন হবে? 14 দিন। বুঝতে পারছেন? যাচাই বাছাইয়ের মিনিমাম কয়দিনের পর নির্বাচন হতে হবে? 14 দিন। এই হচ্ছে কথা। আচ্ছা, তো এখানে একটা ফি আছে, দেখেন যে মনোনয়ন ফি। বার কাউন্সিলের নির্বাচনে অংশের জন্য গোল দিবেন 1000 টাকা মনোনয়ন ফি এবং 3 জন ভোটার এটা গোল দেন দ্বারা প্রস্তাবিত ফর্ম জমা দিতে হয়। যে কোনো নির্বাচনে একটা প্রস্তাবিত মানে ভোটাররা প্রস্তাব করে, তো এখানে ফি কত? 1000। এই ফি হওয়া উচিত বেশি, কারণ যারা নির্বাচন করবে তারা 1 লাখ ফি দেওয়া উচিত। আর আর প্রস্তাব মানে ফর্ম জমা দিবে কয়জনে, মানে প্রস্তাব করবে কয়জনে? 3 জনে। ধরেন আরিফ সাহেব যদি বার কাউন্সিল ইলেকশন করতে চাই, তাহলে ওনাকে জমা দিতে হবে কত? 1000। আর প্রস্তাবে থাকবে বিথিকা, এই যে মুন্নি আর এই যে রাব্বি, 3 জনের অ্যাটলিস্ট থাকাই লাগবে। তারপরে দেখেন, এ জায়গা বিধি টিধি মনে রাখার দরকার নাই। নির্বাচনের বৈধতা সংক্রান্ত অভিযোগ দায়ের। নির্বাচনের কোন প্রার্থী বা গোল দেবেন 5 জন ভোটার। কয়জন ভোটার? 1000 টাকা জমা দিয়ে নির্বাচনের বৈধতা সংক্রান্ত কোন নির্বাচনী পিটিশন বা ইলেকশন ট্রাইব্যুনালে দায়ের করতে পারে। মানে আপনার কাছে যদি মনে হয় যে নির্বাচনের বৈধতা নাই বা অমুক প্রার্থীর নির্বাচন করা উচিত না, তার বিরুদ্ধে যদি আপনি আপত্তি জানাইতে যান, তাহলে সেই ক্ষেত্রে কয়জন প্রার্থীকে অ্যাটলিস্ট দিতে হবে আপত্তিটা? 5 জন ভোটার। কয় টাকা? এখানে দেখেন, নির্বাচনে কোনো প্রার্থী বা 5 জন ভোটার 1000 টাকা জমা দিয়ে নির্বাচনের বৈধতা সংক্রান্ত কোনো নির্বাচনী পিটিশন ইলেকশন ট্রাইব্যুনালে দায়ের করতে পারে। নির্বাচনে প্রার্থী হইলে একাই পারবে, আর অন্য কোনো যদি চাই তাহলে ভোটার লাগবে কয়জন? 5 জন। কয় টাকা দিতে হবে? ধন্যবাদ। এবার আগে না পরে? অবশ্যই আগে। দেখেন, নির্বাচনের বলছে না বৈধতা সংক্রান্ত। দেখেন ইলেকশন ট্রাইব্যুনাল, দেখেন ইলেকশন ট্রাইব্যুনালের গোল দেবেন মোট সদস্য 3 জন। ট্রাইব্যুনাল হলেই 3 জন। ওই জায়গা শুধু ট্রাইব্যুনাল 33 অনুচ্ছেদ, কয়জন? 3 জন। এই জায়গা ইলেকশন ট্রাইব্যুনাল, এই জায়গা কয়জন? দেখেন, চেয়ারম্যান এবং বার কাউন্সিল কর্তৃক মনোনীত 2 জন সদস্য থাকবে। এই জায়গা চেয়ারম্যান থাকবে। চেয়ারম্যান মানে কে? অ্যাটর্নি জেনারেল। আর বার কাউন্সিল কর্তৃক মনোনীত কয়জন? 2 জন। বার কাউন্সিলের নির্বাচনের জন্য গঠিত ইলেকশন ট্রাইব্যুনালের চেয়ারম্যান হবে বার কাউন্সিলের চেয়ারম্যান এবং অ্যাটর্নি জেনারেল। তাহলে এই জায়গায় একটা পাওয়া গেল যে একটা কমিটির ট্রাইব্যুনালের চেয়ারম্যান, শুধু ট্রাইব্যুনালের চেয়ারম্যান না, এটা কিসের ট্রাইব্যুনাল? ইলেকশন ট্রাইব্যুনালের চেয়ারম্যান কে? বার কাউন্সিলের যিনি চেয়ারম্যান, তিনি ওই জায়গার চেয়ারম্যান। প্রথম সভা দেখেন, এই আমরা যে ক্লাস টেস্ট 2টা নিব সেইটা আর 100 মার্কের যে মডেল টেস্ট আছে, এইটা যদি আপনি ভালোভাবে দেখেন, বার কাউন্সিলের যত কঠিন প্রশ্ন আসুক না কেন এখান থেকে ইনশাআল্লাহ পারা যায়। বুঝতেন? এর বাইরে আর কিছু দরকার নাই। আর এই যে যা পড়লাম
আর যে আলসেমি লাগে সে আমাদের ইউটিউব চ্যানেলে এর সামারি আছে, সকল সাবজেক্টের কি আছে বলেন, সামারি আছে, একটা চালাইয়ে শুনবেন। দেখেন প্রথম সভা, এই বার কাউন্সিলের মেয়াদ শুরুর তারিখ হতে, এটা গুরুত্বপূর্ণ, 1 মাসের মধ্যে। বার কাউন্সিলের মেয়াদ শুরুর তারিখ হইতে গোল দিবেন 1 মাসের মধ্যে প্রথম সভা আয়োজন করতে হবে। পরীক্ষা আসবে যে বার কাউন্সিলের প্রথম সভা আয়োজন করবে কখন, মেয়াদ শুরুর 1 মাসের মধ্যে। বার কাউন্সিলের গোল দিবেন সম্পাদক, নিচে লেখেন সচিব। বার কাউন্সিলের সম্পাদক কে? হ্যাঁ, সম্পাদক প্রথম সভা আহ্বান করবে। পরীক্ষায় প্রশ্ন আসবে বার কাউন্সিলের প্রথম সভা কে আহ্বান করে? সাধারণ সভা বার কাউন্সিলের গোল দিবেন, সভাপতি ডাকবেন। প্রথম সভা ডাকতেছে সম্পাদক, সাধারণ সভা ডাকবে কি? অ্যাটর্নি জেনারেল। বুঝেন কিনা? গুরুত্বপূর্ণ। সাধারণ, হ্যাঁ, প্রথম সভা হচ্ছে নির্বাচনের পরে যে সভাটা, সেটা হলো প্রথম সভা। আর এরপরে যতগুলো সভা ডাকে যে সবগুলা কি? সাধারণ সভা। কোরাম দেখেন, কোরাম, কোরাম অর্থ হলো সচিব, অ্যাটর্নি জেনারেল। জি, দেখেন কোরাম, কোরাম আসলে কাকে বলে? হোয়াট ইজ কোরাম? কোরাম মানে হচ্ছে যে কোন সভা বা আপনার কোন কমিটি সর্বনিম্ন কয়জন সদস্যের অনুপস্থিতিতে অনুষ্ঠিত হবে সেটা বলে কোরাম। মানে ধরেন আমি বলে দিলাম যে আপনারা যদি মিনিমাম 10 জন না আসেন রেগুলার, তাহলে আমি পড়াবো না, তাহলে এই জায়গা কোরাম কয়জন? 10 জন। বুঝতে পারছেন? যেরকম বাংলাদেশ, এখানেও দেখেন কোরামের একটা বিধান আছে যে বার কাউন্সিলের সবার জন্য গোল দিবেন 5 জনের কোরাম হবে। বার কাউন্সিলের মোট সদস্য কয়জন? কয়জন? তাহলে কোন সভা অনুষ্ঠিত হইতে হলে কয়জন লাগবে? মিনিমাম 5 জন। 4 জন হলে সভা হবে? হবে না। এবং কমিটির, কোন কমিটি যতগুলো আছে, কমিটির ক্ষেত্রে 1/3 বলছে। কমিটি কয়টা আছে বলেন? স্ট্যান্ডিং কমিটি 3টা, নির্বাহী 5 জন, আর্থিক 5 জন, আইনসভা 9 জন। তাহলে যদি বলেন যে আইনসভা কমিটির কোরাম কয়জনে? 3 জনে, 1/3 বলছে। কয়জন? 9 এর 1/3 তো। যদি বলে লিগ্যাল নির্বাহী কমিটির কোরাম কয়জনে বলেন? 1.5 জন তো আর হয় না, মিনিমাম কয়জন? 2 জন। দেখেন, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। একটু ওই জায়গায় আসি ভাই। দেখেন 1 নাম্বার, দেখেন বার কাউন্সিলের নির্বাচনের জন্য কমপক্ষে 1.5 দিন পূর্বে নির্বাচন সূচি। কয়দিন? তো এইগুলার বিস্তারিত পড়তেছি না। 5 নাম্বার দেখেন, 5 নাম্বার যে বার কাউন্সিল মেয়াদ শুরুর তারিখ হইতে হিসাব করে প্রথম সভা অনুষ্ঠিত হবে কয় মাসের মধ্যে? ডাকবে কে? এই জায়গা যা যা আছে মোটামুটি পড়ে নেবেন, সব গুরুত্বপূর্ণ। 10 নাম্বার প্রশ্নটা দেখেন, 10। সাধারণ সভা কে ডাকে? সাধারণ সভা ডাকে সভাপতি, চেয়ারম্যান বা অ্যাটর্নি জেনারেল। 11 নাম্বার দেখেন, বার কাউন্সিল সবার জন্য কত জনের ফোরাম হবে? ফোরাম কেটে কি লিখবেন? ফোরাম। কত জনে? 5 জনে। 18 নাম্বার দেখেন, 18 বার কাউন্সিল নির্বাচনের জন্য গঠিত ইলেকশন ট্রাইব্যুনালের সদস্য কতজন? কয়জন বলেন? 19 নাম্বার দেখেন, বার কাউন্সিল নির্বাচনের জন্য গঠিত ইলেকশন ট্রাইব্যুনালে বার কাউন্সিলের নির্বাচিত সদস্য কয়জন? এই জায়গা নির্বাচিত একজনও নাই, এই জায়গা কি হবে? মনোনীত। ওই জায়গা কি ছিল? মনোনীত। তো আপনি তো বললেন অনেক আছে। এই যে আইনজীবীদের পারস্পরিক আচরণ, তো আপনাদের কাগজ দিছি, পান নাই কে কে? ওটা কি আছে আপনার কাছে? আছে? কার নাই নিতে পারেন, থাকলেও নিতে পারেন। দেখেন আমাদের বার কাউন্সিলে মোট 3টা আইন পড়তে হয়।
দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল ওয়ার্ডার 1972, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস 1972, আর একটা হচ্ছে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট। যেখানে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট বা আইনজীবীদের আচরণ বা শিষ্টাচার বিধিমালা, এখানে অধ্যায় আছে কয়টা? 4টা। প্রথম অধ্যায় আছে আইনজীবীদের সাথে আইনজীবী, দ্বিতীয় অধ্যায় আছে আইনজীবীদের সাথে মক্কেল, তৃতীয় অধ্যায় আছে আদালতের প্রতি আইনজীবীদের কর্তব্য, চতুর্থ অধ্যায় আছে আপনার জনসাধারণের সাথে আইনজীবীদের আচরণ। সো মনে রাখার সহজ তরিকা আমি বলেছিলাম, আপনার মনে রাখা উচিত যে কোর্টে সবার আগে উকিল সাহেবরা যান, ওনার যারা সহকর্মী আছে তাদের সাথে দেখা হয়। তাহলে প্রথম অধ্যায় কে? আইনজীবীদের সাথে আইনজীবী। এরপরে মক্কেলদের আনাগোনা শুরু হয়, হাজিরা বা অন্যান্য কর্মকাণ্ড আছে সেগুলা করা শুরু হয়। তাহলে দ্বিতীয় অধ্যায় আইনজীবীর সাথে মক্কেল। এরপরে মক্কেলের কাছ থেকে টাকা পয়সা নিয়ে টিয়া যাচ্ছেন শুনানি করতে কোথায়? আদালতে। তাহলে তৃতীয় অধ্যায় হচ্ছে যে আদালতের প্রতি আইনজীবীদের কর্তব্য। সবশেষে যখন আসতেছেন দোকানে চা খান, যা খান, পার্টি অফিসে যান, এদিক যান সেদিক যান, জনসাধারণের প্রতি আপনার কি কর্তব্য, এটা হচ্ছে কততে? চতুর্থ অধ্যায়। সো আমাদের আপনাদের একটা কাগজ দেওয়া হয়েছে, ওটা একটু দেখেন। যে প্রথম যেটা দেখেন, আইনজীবীদের পারস্পরিক আচরণ, অধ্যায় 1। মোট বিধি আছে কয়টা? ওই ছোট কাগজটাই হাতে নেন যেটা দিছি। পেশার মর্যাদা সমুন্নত রাখা, পেশার মর্যাদা সমুন্নত রাখা আন্ডারলাইন করেন। মানে আইনজীবীরা এমন কোনো কাজ করবে না যাতে আপনার পেশা কি হয়, পেশার মর্যাদা ক্ষুণ্ণ হয়। 2 নাম্বার দেখেন, এটা গুরুত্বপূর্ণ, পেশাগত নিযুক্তির জন্য বিজ্ঞাপন না দেওয়া, বিজ্ঞাপন না দেওয়া। এটা বলা যেতে পারে এইভাবে যে আপনি ওই বিজ্ঞাপনের ব্যাপার বলতে বোঝাচ্ছে যে আপনি পেশাগত সারা শহর ভরে লাগাইছেন, টেলিভিশনে বিজ্ঞাপন দিচ্ছেন, গোপালগঞ্জ ভিশনে দিচ্ছেন যে আমার কাছে আসলে জামিন নিশ্চিত, বা আমার কাছে আসলে অস্থায়ী নিষেধাজ্ঞা আসলে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও খালাস হয়ে যাবে। তো এই ধরনের আশ্বাস দিয়ে এটা মোটামুটি যেগুলা কোনো বিজ্ঞাপন দেওয়া যাবে না, কারণ লোকও নিয়োগ করা যাবে না যে যারা আপনার পক্ষে মক্কেল খুঁজে আনবে। এটা পেশাগত কি হবে? অসদাচরণ। আচ্ছা আচ্ছা দেখেন, এটা ক্যালেন্ডারও এক ধরনের বিজ্ঞাপন নেই। হ্যাঁ, এটা দেখেন ও ভাই, এই 42টা পড়ার পরে বলবেন যে এই জায়গা শুধু খাতায় আছে, বাস্তবে কোনো প্রয়োগ নাই। দেখেন তো আমার যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো বিজ্ঞাপন, এটা দেওয়া। 3 নাম্বার দেখেন, অননুমোদিত ব্যক্তিকে আন্ডারলাইন করেন, পারিশ্রমিক প্রদান না করা। মানে আপনি এমন কোন ব্যক্তিকে পারিশ্রমিক দিবেন না, ধরেন একজন লোক, আমরা যেটা করি আর কি, মামলা নিয়ে আসলে আইনজীবী একটা ফি রাখে, তারে একটা ফি দেয়, এই ফি দেওয়া যাবে না। এখন আপনি যদি মামলা বলতে যে অমুক মামলা আনো, মামলা আনার পরে এখন তারে বলতেছেন যে তোমার তো টাকা দিলে আমার পেশাগত অসদাচরণ হয়ে যাবে না, এখন দেবো না, এটা মানে হবে না। হ্যাঁ, তারপরে দেখেন 4 নম্বরে দেখেন, প্রতিপক্ষ আইনজীবীর অনুপস্থিতিতে তার মক্কেলের সাথে আলাপ আলোচনা পরিহার করা। এটাও গুরুত্বপূর্ণ। মানে যখন আইনজীবী, প্রতিপক্ষের আইনজীবী আসে নাই, তখন তার মক্কেলের সাথে কোনো প্রকার কি করা যাবে না, আলাপ আলোচনা পরিহার করতে হবে। 5 নাম্বার দেখেন, অপর পক্ষের অনুপস্থিতিতে আদালতে মামলা উপস্থাপন না করা। মানে এটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে এরকম হয় যে ধরেন আমাদের কোর্টে প্রতিদিনই হয় যে যখন একসাথে সকল মামলা একসাথে, মানে জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, তারপরে ওই পাশের নির্বাহী সকল আদালত একসাথে শুরু হয়। দেখা যাচ্ছে যে অনেক আইনজীবী আরেক জায়গায় শুনানিতে আছে, সেই জায়গায় আসতে পারতেছে না। তো সেই সময় তার জন্য অবশ্যই একটু কি করতে হবে, মানে সে একটু যতক্ষণ পর্যন্ত আসে, যে ওনারা আসুক ততক্ষণ পর্যন্ত আসে, কিন্তু তার মানে এই না যে আজীবন আপনি অপেক্ষা করবেন, 2-1 বার তো করাই যায়, এই আর কি। তারপরে দেখেন 6 নাম্বার, অতিরিক্ত আইনজীবী নিয়োগে বাধা প্রদান না করা। এটা আমরা অনেকে যারা আইনজীবী আছে, যখন সিনিয়র কোনো আইনজীবী যায় বলবেন যে অমুক উকিলকে কি রাখবো, তা অন্য কাউরে বললে অমুক উকিলকে রাখবো, মক্কেলের মাঝে মাঝে পরাণ ভরে না, যার একজনকে রাখলে বোধহয় ভালো হবে। সেকের মামলায় ধরেন আপনি যদি 100 জনেও রাখেন, আসামি কি রাখবে? রাখবে না। সেকের মামলা কি দিয়ে দিবে?
জামিন দিয়ে দিবে, এটা সবাই জানে না। সো মক্কেল যদি রাখতে চায় অবশ্যই তারে কি রাখতে দিতে হবে। 7 নাম্বার দেখেন, ব্যক্তিগত বিবাদ পরিহার করা। আপনার আর এক আইনজীবীদের সাথে পার্সোনাল লাইফে কি আছে না না আছে এটা কোর্ট কাছারিতে আনা যাবে না। ব্যক্তিগত বিবাদ কি করতে হবে? পরিহার করতে হবে, বা তারে এমন উস্কানিমূলক কোনো কথা বলা যাবে না, যা বলবেন সব মামলা রিলেটেড। আচ্ছা 8 নম্বরে আসেন, নীতিমালা অনুযায়ী ফিস বন্টন করা। 8 নাম্বার, নীতিমালা অনুযায়ী ফিস বন্টন করা। এটা হচ্ছে যে আপনারা যে কোনো আইনজীবীদের মধ্যে যদি একাধিক আইনজীবী নিয়োগ হয়, যে কথা ছিল সেই অনুযায়ী ফিসটা বন্টন করবেন, এই আর কি। আচ্ছা 9 নাম্বার দেখেন, অ্যাটর্নি জেনারেল এবং সিনিয়র অন্যান্য আইনজীবী থেকে অগ্রাধিকার পাবে। মানে সবার আগে কথা বলার রাইট অফ প্রি অডিয়েন্স আছে কার? অ্যাটর্নি জেনারেলের পরে আছে কার? সিনিয়র আইনজীবী। তাহলে এটাও কোর্টে ভায়োলেট হয়। দেখবেন যে সাধারণত যদি এক পক্ষের অনেক আইনজীবী থাকে, সবার আগে কথা বলার অধিকার কার? যে সিনিয়র সে। অ্যাডভোকেটই ধরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সে অনুমতি দিলে ভিন্ন কথা, বুঝতে পারছেন, কিন্তু নরমালি বলার অধিকার কার? তারপরে দেখেন, এটা গুরুত্বপূর্ণ, প্রবীণ ও নবীন আইনজীবীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখা। অ্যাডভোকেট জেনারেল বলতে আপনি বুঝবেন মানে সাধারণ আইনজীবীদের মধ্যে যারা সিনিয়র আছে তাদের মধ্যে সে, আর সবার আগে থাকবে কার? অ্যাটর্নি জেনারেল, এতটুকুই। জ্যেষ্ঠ আইনজীবী কর্তৃক, এটা গুরুত্বপূর্ণ, 11 নাম্বার, জ্যেষ্ঠ আইনজীবী কর্তৃক মামলা পরিচালনা করা। কোন মামলায় যদি কোন মানে আপনার একটা মামলায় 10 জন অ্যাডভোকেট আছে, মামলা পরিচালনা করবে কে? তাহলে এই জায়গায় আপনার গুরুত্বপূর্ণ কি কি আমি একটু বলি। এই জায়গায় গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার 2, তারপরে আছে আপনার 4, তারপরে হচ্ছে আপনার 9, 10, 11। আর এগুলো আপনার মুখস্থ করার কিছু নাই, আপনি যদি বারবার রিডিং করেন আপনার ধারণা আসবে যে এই বিষয়টা কোন অধ্যায়ে আছে। বুঝতে পারছেন? আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে আসি। না মরিয়ম নাই আমাদের। দেখেন, সো মক্কেলের প্রতি আচরণ দেখেন, এটা গুরুত্বপূর্ণ। 1 নম্বর গুরুত্বপূর্ণ, মামলার বিষয়বস্তুতে আসক্ত না হওয়া, খুবই গুরুত্বপূর্ণ। সুনির্দিষ্ট প্রতীক আইনে 35 ধারায় আমরা পড়ছিলাম, অ্যাডভোকেট সাহেব বলে বিধবা মহিলারে, হিন্দু বিধবারে যে তোমার সম্পত্তি আমার নামে দিয়ে দাও, নাহলে তো মামলা হারলে তো তোমার পাওনাদার দিয়ে দেবে। তাহলে মক্কেলের কি তৈরি হয়েছে? মানে আইনজীবীর কি তৈরি হয়েছে? মক্কেলের সম্পত্তির প্রতি আসক্তি। এই আসক্তি তৈরি করা যাবে না। তাহলে বিধবা ওই জায়গায় ওনার প্রতিকার হলো 2টা। মরিয়ম বৌদ্ধ হলে 2টা লিখবে, এক হলো চুক্তি রোধের মামলা তো লিখবেই, আবার বলবো যে তার বিরুদ্ধে আমি বার কাউন্সিলে কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটিতে কি দেবো? অভিযোগ। আচ্ছা দেখেন, বিধবা মহিলার প্রতিকার কয়টা? 2টা না? চুক্তি রোধের মামলা করবে কোর্টে, আর একটা কি আমার বিষয়বস্তুর প্রতি কি হয়েছে? আসক্তি হয়েছে। জি দেখেন, সো আচ্ছা এরপরে আমরা আসি। দেখেন 2 নাম্বার, এটা গুরুত্বপূর্ণ। 1 নাম্বার, পূর্ববর্তী মক্কেলের বিপক্ষে মামলা পরিচালনা না করা। এটা একটু বিপক্ষে শব্দটা বলতেন, পূর্ববর্তী মক্কেলের বিপক্ষে মামলা পরিচালনা না করে। এটার অর্থ কি? আপনি ধরেন যে মামলায় আপনি একবার লড়ছেন, মানে যে মামলায় আপনি তার পক্ষে আইনজীবী ছিলেন, সেই মামলায় তার বিপক্ষে পরিচালনা করতে পারবেন না। অন্য মামলায় হোক সমস্যা নাই, বিপক্ষে করতে পারবেন না। বুঝতে পারছেন? মানে আপনি এনওসি আবার বুঝেন না? এনওসি বুঝেন? এই তো দেখছেন, মানে আপনি উকিল ছিলেন, আপনি মক্কেল, আরিফ সাহেব উকিল। এখন আপনি আরিফ সাহেব কথা বেশি বলে আরিফ সাহেবের রাখতে চাচ্ছেন না, যাই রাখছেন ওই রুবেল। তো আরিফ সাহেব রাগ হইয়া যায়, কি আমারে রাখবে না, তাহলে উনি আবার ওই বিপক্ষ, আপনার বিপক্ষ যে পার্টি, তার পক্ষে অ্যাডভোকেসি করতে পারবে না, সেটা বোঝাচ্ছে।
3 নাম্বার ও এরকম এই প্রতিপক্ষের সাথে কোনো সম্পর্ক থাকলে সেই স্বার্থ প্রকাশ করা। আপনার কাছে আসছে মক্কেল সাহেব যে উকিল সাহেব আপনারে আমি চাই আপনি আমার পক্ষে লড়েন। এখন যার বিরুদ্ধে মামলাটা আছে চলতেছে তার সাথে যদি আপনার কোনো কি থাকে স্বার্থ থাকে যে অমুক তো আমার ভাই হয় বা যাই হোক, এখন আপনি যদি মামলা করতেই চান মানে ভাই হোক আর যা হোক, অবশ্যই আপনার মক্কেলের কাছে কি প্রকাশ করবেন যে অমুক কিন্তু আমার আত্মীয় ভাই, তোমার আগে বলে নিলাম আমার সমস্যা নাই যদি তোমার সমস্যা না থাকে। 4 নাম্বার গুরুত্বপূর্ণ, 4 নাম্বার উভয় পক্ষে মামলা পরিচালনা না করা। উভয় পক্ষে মামলা পরিচালনা করলে সেটা কি হবে? পেশাগত অসদাচরণ। 5 নাম্বার মামলার বিষয়বস্তু গ্রহণ মানে ক্রয় বিক্রয় না করা। গ্রহণ বা ক্রয় না করা, সরি নট বিক্রয়, গ্রহণ বা ক্রয় না করা। আইনজীবী হিসেবে মক্কেলের সম্পত্তি কি করা যাবে না। যদি ক্রয় করেন কি হবে? পেশাগত অসদাচরণ। জি, সেক্ষেত্রে ভিন্ন কথা। জি। 6 নাম্বার দেখেন নিজের সম্পত্তির সাথে মক্কেলের সম্পত্তির মিশ্রণ না করা। নিজের সম্পত্তির সাথে মক্কেলের সম্পত্তি কি করা, এটা মিশ্রণ সংমিশ্রণ ঘটনা যাবে না আর কি। 7 নাম্বার দেখেন নিয়োগবিহীন পরামর্শ প্রদান না করা। যে না ওটা বলে নাই, নিয়োগবিহীন পরামর্শ প্রদান না করা এটা হচ্ছে যে অনেকটা এরকম যে আগে ফিনার কথা বললেন সেটা না। ধরেন মামলা একটা শুনানি হচ্ছে, তো আপনি একটা জানেন যে বাদী পক্ষের উকিল একটা কথা বলতে পারতেছে না, কিন্তু ওই কথাটা আপনি জানেন এটা বলা উচিত এই, মানে আপনারে কিন্তু সে নিয়োগ দেয় না, একবারে আপনার কথা বলার দরকার নাই, এটা বুঝাইছে। আচ্ছা 8 নাম্বার দেখেন, 8 নাম্বার যে আইন ভঙ্গের পরামর্শ প্রদান না করা, এটা গুরুত্বপূর্ণ। মানে একজন অ্যাডভোকেট একজন মক্কেলকে কখনোই কি দিবে না, এমন কোন পরামর্শ দিবে না যে এটা আইন ভঙ্গ হতে পারে। 9 নাম্বার দেখেন অভিযুক্ত ব্যক্তির পক্ষে প্রতিদ্বন্দ্বী করা একজন আইনজীবীর অধিকার। এটা অনেকটা আমাদের ওই ইসের মতো, আপনার আমাদের সাধারণত যখন কোনো একটা খারাপ কোনো ঘটনা ঘটে যায় তখন আমরা গোপালগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশনে একটা রেজুলেশন করে যে ধর্ষকের পক্ষে কেউ অ্যাডভোকেসি করবে না, বা অমুক আইনজীবীরে মারছে ওই আসামির পক্ষে কেউ অ্যাডভোকেসি করবে না। এখন কে অ্যাডভোকেসি করবে কি করবে না এটা হচ্ছে একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করা একজন আইনজীবীর অধিকার, সে ইচ্ছা হলে করবে, ইচ্ছা না হলে কি করবে না, এটা কেউ উনারে বাধা দিতে পারবে না। আর কোন মক্কেলের পক্ষে করবে না না করবে এটা একান্তই তার ব্যাপার। 10 দেখেন এটা গুরুত্বপূর্ণ, যথাযথ পারিশ্রমিক গ্রহণ করা। এটা হচ্ছে ভালো কোট প্যান্ট পরে আসছে, দেখা গেল এফিডেভিট করতে আসছে, তার দ্বারা চাইতেছেন 10,000, আর মোটামুটি এমনি একজন আসছে তার দ্বারা নরমালি এফিডেভিট হয় কততে 200 100, আর যদি বার কাউন্সিল পরীক্ষার্থী হয় কোন জায়গাতে ফ্রিও করে আনা যায় নরমালি। এখন ওই পোশাক আশাক গাড়ি টাড়ি দেখা ফি কি করা যাবে না, বাড়ানো যাবে না। এটাই বলতে চাইছে যে আপনার যে যথাযথ পারিশ্রমিক গ্রহণ করা। আর একটা কথা এই জায়গায় বলছে যে যদি কোনো আপনার যে আইনজীবী বিধবা স্ত্রী তারপরে তার যে সন্তান সন্ততি যারা আছে তাদেরকে কোন প্রকার ফি ছাড়াই সহায়তা দিতে হবে, ঠিক আছে? দেখেন 11 ফি নির্ধারণের বিরোধ পরিহার করা। মক্কেলের সাথে ঠেলাঠেলি মারামারি করা যাবে না। ফি নির্ধারণে কি করতে হবে? বিরোধ পরিহার করতে হবে। মক্কেল টাকা না দিলে তার বিরুদ্ধে টাকা আদায়ের মামলা করবেন কয় বছরের মধ্যে? কত অনুচ্ছেদ? 84 অনুচ্ছেদ। সেই টাকা আদায়ের জন্য আবার আপনার কোর্ট ফিস দেওয়া লাগবে। দেখেন 12 দেখেন
ব্যক্তিগত বিশ্বাস বর্ণনা না করা, ব্যক্তিগত বিশ্বাস বর্ণনা না করা এটা তেমন না। আপনার ব্যক্তিগতভাবে কি মনে করেন সেটা হলো পরের কথা, আপনি মামলার মেরিট অনুযায়ী কোনো বক্তব্য প্রদান করবেন। 13 নম্বর দেখেন যে আইনজীবী মক্কেলের পক্ষে সাক্ষী হলে মামলার দায়িত্ব অন্য আইনজীবীকে অর্পণ করা। আন্ডারলাইন পয়েন্ট। আইনজীবী যদি মক্কেলের পক্ষে কি হয়, সাক্ষী হয়, তাহলে মামলার দায়িত্ব অন্য আইনজীবীকে অর্পণ করা। 126-28 সাক্ষ্য আইনের 126-28 মনে আছে যে আইনজীবীর সাথে মক্কেলের যে যোগাযোগ হয়েছে মক্কেল আইনজীবী সেটা প্রকাশ করবে না, তবে প্রকাশ করতে পারে 128-এ যদি আইনজীবী যদি মক্কেল কি দেয়, তাহলে যদি সে সাক্ষী হয় তাহলে ওই মামলা সে পরিচালনা করবে না, সেক্ষেত্রে মামলা পরিচালনা করবে আর একজন। 14 নাম্বার দেখেন বিশেষ দিনে মামলা পরিচালনার জন্য বাধ্য, বিশেষ দিনে মামলা পরিচালনার জন্য বাধ্য না করা। মানে অনেক ক্ষেত্রে কোন আইনজীবী অসুস্থ হতে পারে, সে বলতেছে যে অমুক জায়গায় যাচ্ছি বা অমুক জায়গায় আমরা এই দিন থাকতে পারতেছি না, তো ওই ক্ষেত্রে প্রতিপক্ষের আইনজীবী হিসেবে আপনার দায়িত্ব কি এই বিষয়টা তাকে ছাড় দেওয়া, যে ওই দিনে মামলা পরিচালনা করতে হবে, এরকম করা যাবে না। তো এই হলো আপনার মক্কেলের প্রতি 14টা। তো এই জায়গায় একটা জিনিস দেখেন যে 1 নাম্বার গুরুত্বপূর্ণ, মামলার বিষয়বস্তুতে আসক্ত না হওয়া। 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। আর একটা হচ্ছে আপনার ওই 13 যা ছিল বাদ যাই নেই, বুঝতে পারছেন? আপনারা সব পড়বেন, এতকাল যা পড়তেছেন আমার সাথে সাথে আপনাদেরও বই মুখস্থ হয়ে যাওয়ার কথা। আপনি খানলো একাডেমির শাখা কোটালীপাড়া উনি মানিক দা, এতদিন তো এটা খোলার কথা ছিল। দেখেন দেখেন এই 3 নাম্বার দেখেন ভাই, অধ্যায় 3। আদালতের প্রতি দায়িত্ববোধ, আদালতের ভদ্রতার সঙ্গে উপস্থিত হওয়া। মানে আপনি আদালতে ওই এমন ভাবে উপস্থিত হবেন যাতে আদালতের কি মানে মর্যাদা হানি না ঘটে। 2 নাম্বার দেখেন বিচার এড়িয়ে যেতে উপদেশ না দেওয়া। বিচার, আপনি আইনজীবীরে বলতেছেন যে তোমার মামলা ফেস করার দরকার নাই, তুমি ভারত চলে যাও, এটা দিয়ে কাজ নাই, এরকম পরামর্শ কি দেওয়া যাবে না। 3 নাম্বার, এটা অনেকেই করে থাকে, ভুল তথ্য বা অপব্যাখ্যা পরিহার করা। বল দেবেন একজন আইনজীবী হয়ে যদি এরকম থাকে যে অমুক ডিএলআর অমুক তথ্য নাই বা অমুক ধারায় কি আছে আমি জানি না, কিন্তু আদালতে ঠিকই আমি এই তথ্য উপস্থাপন করতেছি, এরকম করা যাবে না। এরকম যদি করেন সেটা প্রফেশনাল মিসকন্ডাক্ট হবে, পেশাগত অসদাচরণ। 4 নাম্বার দেখেন বিচারক আইনজীবীদের সুসম্পর্ক দূরত্ব বজায় রাখা। সুসম্পর্ক তার মানে এই না যে তার সাথে যাবেন, জামিন চাইবেন, এই যাবেন চাই না। সুসম্পর্ক বলতে তারা যতটুকু সম্মান করার দরকার ততটুকু করবেন, কিন্তু তার খাস কামরায় কিন্তু যাওয়া যাবে না। তাতে 2 জন আইনজীবী বাদী বিবাদী উভয় মিলে যদি যায়, 2 জন বাদী বিবাদী উভয় পক্ষের অ্যাডভোকেট মিলে কি যাওয়া যাবে না? যাবে না, যাবে না। কোন সেটা বাদী বিবাদীর পক্ষ হয়ে যাবে কেন? বাদী মামলার কোনো কথা নিয়ে 2 পক্ষের আইনজীবীও যদি হয়, একা তো পরের কথা, 2 জনে গিয়ে বিচারকের কাছে ঢুকছেন, হবে না, বুঝতে পারছেন? 5 নাম্বার দেখেন সরকারি আইনজীবীর দায়িত্ব হলো, আন্ডারলাইন করেন, সুবিচার প্রতিষ্ঠা করা, কোন আসামিকে দোষী সাব্যস্ত না করা। মানে সরকারি আইনজীবী মানে হচ্ছে যে সে যে আসামির বিপক্ষে তা না, তার দায়িত্ব হচ্ছে কি যা সত্য সেটা তুলে ধরা। এখন আপনি পিপি সাহেবরে দেন নাই, সে তো আর আপনার জামিনের পক্ষে কথা বলবে না। আর ওনারা যদি ফিস দেন তাইলে আবার আপনার পক্ষে বলে যে ওনার দেওয়া যায়, সমস্যা নাই, অনেক দিন ধরে দিলে আছে দিয়ে দেন। আর যদি না দেন তাইলে কি বলবে যে হচ্ছে মানে এমনই অপরাধী ছাড়া
যাবে না। বাট একজন সরকারি উকিলের দায়িত্ব কিন্তু এটা না, ওনার দায়িত্ব হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা। ধন্যবাদ। প্রিলিমিনারি পরীক্ষাতে আসছে যে সরকারি উকিলের দায়িত্ব কি। হ্যাঁ, 6 নাম্বার দেখেন, সংবাদপত্রের তথ্য প্রকাশ না করা, এটা গুরুত্বপূর্ণ। স্পর্শকতার মামলার বিষয়, ধরেন ধর্ষণের মামলা, অপহরণের মামলা বা অন্যান্য যে সকল মামলা আছে সে সকল ক্ষেত্রে সংবাদপত্রে কি করা যাবে না, তথ্য প্রকাশ করা যাবে না। বা স্পর্শকতার বিষয়, এমনি অন্যান্য গুলো তো বলেই, ধরেন হাইকোর্ট থেকে বেরিয়ে আইনজীবী সাহেবরা সংবাদ সম্মেলন করতেছে, আজকে মামলা এই কথা বলছে আর কি। মানে যে ধরনের মামলায় আপনি যদি তথ্য প্রকাশ করেন তাহলে বিচারের ক্ষেত্রে কি হতে পারে, বাধা হতে পারে, এই ধরনের তথ্য প্রকাশ করা যাবে না। পরেরটা দেখেন, এই বিচারক নির্বাচনে ভূমিকা রাখা, এটা আমাদের বাংলাদেশে 1984 সাল পর্যন্ত এই যে জেলা জজ না, এই জেলা জজ যেরকম বর্তমানে জাস্টিস নিয়োগ হয়, হাইকোর্টে জাস্টিস নিয়োগ হয় কেমনে, হাইকোর্টে যারা অ্যাডভোকেসি করে তাদের মধ্যে থেকে জাস্টিস নিয়োগ হয়। এই গোপালগঞ্জ বা অন্যান্য যারা জায়গায় ছিল জেলা জজ আদালতেও বিচারক নিয়োগ করা যেত, স্থানীয় অ্যাডভোকেটদের মধ্যে থেকে নিয়োগ করা যেত। বুঝতে পারছেন? তো এটা তো শুধুমাত্র যে এই ক্ষেত্রে তা না, বিচারক নির্বাচনে হোক সেটা নিম্ন আদালতের হোক সেটা কি উচ্চ আদালতের কি রাখা, আপনার বিচারক নির্বাচনে ভূমিকা রাখা। এখন বিচারক নির্বাচনে লেখা আছে ভূমিকা ওনার রাখার কোনো সুযোগ আছে? বিচারক নির্বাচনে ভূমিকা রাখবে কি? সরকারের যারা আছে তারা। জি হ্যাঁ, আর ওই যে আপনার অযোগ্য ব্যক্তিরা যাতে বিচারক হিসাবে না হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছে। আপনি এটা জানেন কিনা যে আমাদের জুডিশিয়ারির ইতিহাস যদি আপনি দেখেন, যে একটা সময় আমাদের এই যে লোকাল এরিয়াতেও জেলা জজ বা দায়রা জজ যারা নিয়োগ হতো, তারা নিয়োগ হবে কোথা থেকে? এই যে আপনার যে স্থানীয় ধরেন গোপালগঞ্জের সিনিয়র অ্যাডভোকেট যে তারা বানাইলো কি, তো এই জায়গায় অন্যান্য আইনজীবীদের কি নেওয়া হয়, মতামত নেওয়া হয় না? তো সেই ক্ষেত্রে ওনাদের কি কি করা উচিত, মানে ভূমিকা রাখা উচিত। বুঝতে পারছেন? এটাই বোঝানো হয়েছে। হাইকোর্ট বিভাগের ক্ষেত্রেও তো, কিন্তু এখন আর এখানের এত বেশি ওনাদের কিছু করার নাই। কারে নিয়োগ দিবে না দিবে এটা কার ব্যাপার? আচ্ছা, যাই হোক, আপনি এটা মনে রাখেন যে বিচারক নির্বাচনে যথাযথ ভূমিকা রাখা। 8 নাম্বার দেখেন, আদালতে সময় মতো উপস্থিত হওয়া। 9 নাম্বার, আদালতে নিরপেক্ষ মতামত প্রদান করা, মানে বায়াস হওয়া যাবে না। অনেক ক্ষেত্রে হাইকোর্টে এই জিনিসটা বেশি হয়, দেখবেন যে হাইকোর্টে আপনারা গেছেন কিনা জানি না, ওখানে আছে যে যখন একজনের মামলার ধরেন বিকাশ আর মিতা, কিন্তু ওই জায়গায় এক উকিল সাহেব বসা যায়, সিনিয়র অ্যাডভোকেট, তার মামলা না, কিন্তু বিচারপতি জিজ্ঞাসা করতে যে সিনিয়র এই রিলেটেড কোনো রুলিংস আছে কিনা, কোনো বিচারিক নজির আছে কিনা, তখন উনি আদালতে বলতেছে যে ওনার অমুক মামলায় এই কথা বলা আছে। তাহলে এই ক্ষেত্রে উনি কোনো পক্ষের প্রতি কি হবে না, পক্ষপাতিত্ব করবে না, আইনে যা বলা আছে উনি সেইটা বলতে পারে। এটাই জি হ্যাঁ করে জি। তো এই আর কি, আপনার এখানে যেটা মনে রাখবেন যে 3 নাম্বার, ভুল তথ্য বা অপব্যাখ্যা পরিহার করা। 4 নাম্বার, সুসম্পর্ক দূরত্ব শব্দটা গোল দিয়েন। 5 নাম্বার, যে সরকারি আইনজীবীর দায়িত্ব হলো সুবিচার কি করা, নিশ্চিত করা। 6 নাম্বার, সংবাদপত্রে তথ্য প্রকাশ করা যাবে না যদি ওই মামলার ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। আর আদালতে নিরপেক্ষ মতামত প্রদান করা। একটা প্রশ্ন দেখেন, এই অধ্যায়ের একটা প্রশ্ন আসে, একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল যে একজন পাবলিক প্রসিকিউটরের প্রাথমিক দায়িত্ব হলো আসামির খালাস নিশ্চিত করা না ন্যায় বিচার নিশ্চিত করা। জি, আমরা সবশেষের যে অধ্যায় সেটা হচ্ছে কন্ডাক্ট উইথ রিগার্ড টু পাবলিক জেনারেলি, বা জনসাধারণের প্রতি আইনজীবীদের আচরণ। 1 নাম্বার, হয়রানি বা ক্ষতির উদ্দেশ্যে নিযুক্ত হবে না। কোনো কাউকে হয়রানি করার উদ্দেশ্যে উনি কি হবে না, এটাও হরহামেশা হয়। আপনি মিথ্যা মামলা করতেছেন না, মক্কেল একজন আসছে যে
আমার একটা অমুকরে হয়রানি করার জন্য একটা মামলা করে দাও, তাহলে এটা কি করা যাবে না? করা যাবে না। 2 নাম্বার দেখেন, বিরুদ্ধ পক্ষের সাথে সদাচরণ বা সৌজন্যমূলক আচরণ করবে। তিনি তার যে বিরুদ্ধ পক্ষ তার সাথে সৌজন্য মানে আপনার ভালো আচরণ করবে আর কি। 3 নাম্বার দেখেন, হয়রানি বা ক্ষতি না করা। এটা অনেকটা আমার ওই একের মতোই, মানে এমন কিছু করা যাবে না যে অপর পক্ষরে কি করে, ক্ষতি করে বা হয়রানি করে। 4 নাম্বার দেখেন, পরামর্শ প্রদান বা আইনজীবী হিসেবে দায়িত্ব পালনে স্বাধীন থাকা। আন্ডারলাইন করে এটা, পরামর্শ প্রদান বা আইনজীবী হিসেবে দায়িত্ব পালনে স্বাধীন থাকা। উনি কোনো কিছুই উনি কোন মামলা নিবে কি নিবে না এটা একান্তই কার ব্যাপার? ওনার ব্যাপার, বাধ্য না। জি, কোন মামলা গ্রহণ করবে কোন মামলা ছাড়বে এটা ওনার ব্যাপার, উনি কোনো কিছু করতেই বাধ্য না। 5 নাম্বার, ওই যে এটা ওই একই মতো একই রকম, মকদ্দমা গ্রহণ ও প্রত্যাখ্যানে কি স্বেচ্ছাধীন ক্ষমতা। আপনার যত বড়ই রাজনৈতিক মামলা হোক না কেন ওনারে কি করা যাবে না, এই বাধ্য করা যাবে না। 6 নাম্বার দেখেন, যে সরকারি বোর্ড কিংবা সংস্থার সম্মুখে নিজের পরিচয় বা স্বার্থ প্রকাশ করা। মানে আপনি যদি কোনো সরকারি বোর্ডের কাছে যান, কোন জায়গায় যান না কেন, সেই জায়গায় যাই আগে আপনার কি বলতে হবে, যে আমি হচ্ছে একজন অ্যাডভোকেট, পরিচয় দিতে হবে এটা। 7 নাম্বার দেখেন, বিচারক হিসেবে দায়িত্ব পালন করলে, এটা গুরুত্বপূর্ণ, উক্ত মকদ্দমার বিষয়ে আইনজীবী হিসেবে নিযুক্ত হবেন না। আন্ডারলাইন করে 2টি স্টার দেন। তিনি যদি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, তিনি ওই মামলায় আইনজীবী হিসেবে নিযুক্ত হবেন না। এটা কেমনে হয়? কারণ হাইকোর্ট ডিভিশনের বিচারক ছিলেন, বিচারপতি, ওই মামলাটা উনি আর বিচারক, হাইকোর্ট ডিভিশনের বিচারপতি আর নাই, ওই মামলাটা আছে অ্যাপিলেট ডিভিশনে। তখন উনি যে মামলায় বিচার কার্য পরিচালনা করছে ওই মামলা উনি আর কি করবে না, আইনজীবী হবেন না। বুঝতে পারছেন? বলেন তো ফৌজদারি কার্যবিধির কোন ধারার মতো বিধান? 556। বলেন তো পুলিশ তদন্ত কার্য পরিচালনা করলে সেই মামলায় পুলিশ রাষ্ট্রপক্ষ মামলা পরিচালনা করবে না। ফৌজদারি কার্যবিধির কত ধারা? 495। পুলিশ ধরেন একটা মামলা আইও ছিল, আইও পরবর্তীতে সে বদলি হয়ে গেছে যে আরো হিসেবে, তাহলে ওই রাষ্ট্রপক্ষে সে কি করবে না, ওই যে মামলার আইও সে ছিল ওই মামলা সে পরিচালনা করবে না। এটা বলছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 495। আর বিচারকের যদি স্বার্থ থাকে বিচারক কোন মামলা পরিচালনা করবে না, এটা আছে কত? 556। জি হ্যাঁ, ওটাও বলতে পারেন, কারণ একজন হ্যাঁ। 8 নাম্বার দেখেন, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা সবচেয়ে বেশি ভঙ্গ হয়। ব্যবসা চাকরি বা অন্য পেশার সঙ্গে জড়িত হওয়া নিষিদ্ধ। ব্যবসা চাকরি অন্য পেশার সাথে জড়িত হওয়া কি নিষিদ্ধ। ওরা তো ওই আইনজীবী হিসেবেই কাজ করতেছে, সমস্যা নাই। বলতেছে আপনি যদি লিগ্যাল অফিসার বলতে বোঝাচ্ছেন ওই যে আপনার না, ওটাও করলেও সে অ্যাডভোকেসি করতে পারবে না, সেটাই বলতেছে। হ্যাঁ, কিন্তু যদি সে ল অ্যাডভাইজার হয় সেটা হলো ভিন্ন কথা। তারপরে যে ব্যবসা, এখন এটা খাতা কলমে আছে কিন্তু বাস্তবে মানে বাস্তবে এখন আপনার দরকার কি, যদি কেউ চাকরি করে ধরেন চাকরি করতেছে আবার অ্যাডভোকেসিও করে, ব্যবসা করতেছে অ্যাডভোকেসিও করে, তার বিরুদ্ধে কি করতে হবে বলেন? একটা দরখাস্ত দিয়ে আসতে হবে। কোথায় গিয়ে? বার কাউন্সিলে গিয়ে। বেনামে দেওয়া যাবে না। দেখেন, তাহলে আমরা এখানে বিগত বছরের প্রশ্ন যা থাকুক না থাকুক একটু দেখবো আর কি। বসেন, আর একটু আছে মাসুদ, একটু ফিনিশিং দিয়ে যায়। দেখেন, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আয়ত্ত করুন, এটা একটু বের করেন। চ্যাপ্টার চেকলিস্ট 5 মিনিট লাগবে, বেশি না। দেখেন, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডারে কত নং অর্ডার? 46। অনুচ্ছেদ আছে কয়টা? 46। রুলস আছে কয়টা? 101টা। ওই অধ্যায় আছে কয়টা? 4টা। বার সমিতি কয় প্রকার? কি কি? সুপ্রিম কোর্ট আর স্থানীয়। সদস্যদের পদের মেয়াদ কয় বছর? 3 বছর। পদের মেয়াদ শুরু হয় কবে থেকে? 1 জুলাই হতে।
মোট সদস্য কয়জন? নির্বাচিত কয়জন? 14 জন। সাধারণ আসনে নির্বাচিত 7 জন, আর গ্রুপ ভিত্তিক 7 জন। 7 জন। গ্রুপ ভিত্তিক ভোট একটা, বুঝতে পারছেন? আচ্ছা, পদাধিকার বলে তার কাউন্সিলের সদস্য কয়জন? পদাধিকার বলে ইংলিশে কি বলে? এক্স অফিসিও। আর ওয়াই অফিসিও কারে বলে? দেখেন, কোন অ্যাডভোকেট পর পর বা ধারাবাহিকভাবে সদস্যপদ গ্রহণ করবে না কয়বার এর অধিক? কয়বার? বার কাউন্সিলের সভাপতিকে, বার কাউন্সিলের সহসভাপতি থাকবে কয়জন? একজন। কত অনুচ্ছেদে আছে জানেন? 6। 6 আছে সচিব। বার কাউন্সিলের সচিবের মেয়াদ কতদিন? সরকার যেমন নির্ধারণ করে। স্থায়ী কমিটি কয়টা? নির্বাহী কমিটির সদস্য কয়জন? আর্থিক কমিটি, আইন শিক্ষা কমিটি, এর মধ্যে আরিফ সাহেবের মতো লোক থাকবে সর্বনিম্ন কয়জন? সর্বনিম্ন 2 জন। ওই যে আইন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। জি। আইন শিক্ষা কমিটিতে নির্বাচিত সদস্য কয়জন? 5 জন। মনোনীত কয়জন? 4 জন। এই যে দেখেন, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কতজন? সর্বনিম্ন 2 জন। নিবন্ধন কমিটি যুক্ত করে বার কাউন্সিল অর্ডার সংশোধন করা কত সালে? 12 সালে। নিবন্ধন কমিটির সদস্য কয়জন? বলেন চেয়ারম্যান কে? আপিল বিভাগের। নিবন্ধন কমিটিতে আপিল বিভাগের বিচারপতি কয়জন? 1 জন। হাইকোর্ট বিভাগের কয়জন? নির্বাচিত সদস্য কয়জন? 1। নিবন্ধন কমিটিতে মনোনীত সদস্য কয়জন? 4 জন। হাইকোর্ট বিভাগে অন্তর্ভুক্ত হওয়ার জন্য নিম্ন আদালতে আইন চর্চা করতে হয় কত বছর? আইনজীবী হওয়ার ন্যূনতম বয়স কত? সর্বোচ্চ কত? সরকারি চাকরি হতে অবক্ষয়জনিত কারণে অপসারিত হলে কত বছর? 2 বছর শেষ হলে পরীক্ষা দিতে পারবে। আর অন্য কোন ক্ষেত্রে দণ্ডিত হলে কয় বছর? 5 বছর। ট্রাইব্যুনাল গঠন করতে পারে কয়টা? ট্রাইব্যুনালের সদস্য কয়জন? ট্রাইব্যুনাল হলেই 3 জন। ইলেকশন ট্রাইব্যুনাল হোক আর এমনি ট্রাইব্যুনাল হোক। ট্রাইব্যুনালের এই যে দেখেন, নির্বাচিত সদস্য কয়জন? 2 জন। আর অ্যাডভোকেট টিমে কয়জন? আপিলের তামাদিবাদ কত? 90 দিন। রিভিউয়ের তামাদিবাদ কত? পাশে একটু লেখেন 173 অনুচ্ছেদ তামাদি আইনের। পাইছেন? জি, হয়ে গেছে প্রায় 95 ক্লাসের খতম। দেখেন, হ্যাঁ আর একটু বাকি আছে। সো বার কাউন্সিল মিথ্যা অভিযোগ, বার কাউন্সিলে মিথ্যা অভিযোগ করার অর্থদণ্ড হতে পারে কত ভাই? এই জায়গায় অ্যাকচুয়ালি অর্থদণ্ড না, এটা হবে কি বলেন তো? ক্ষতিপূরণ। অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগের ফিস কত? 1000। বার অ্যাসোসিয়েশন পরিবর্তনের ফিস কত? যে জিনিসটা আমরা ভিতরে বলি না, এটা বার সমিতিতে যোগদানের আবেদন খারিজ হলে আপিল করতে হবে, সময় লাগছে 2 মাস। এই জায়গায় বিধি লেখেন, এটা একটু লেখেন, গুরুত্বপূর্ণ। আলামিন সাহেব এটা একটু লেখেন। 66-3 বিধি আপিল হবে বার কাউন্সিলে। হ্যাঁ, 66-3 বিধি আপিল হবে বার কাউন্সিলে 2 মাসের মধ্যে। ওই একেবারে শেষে লিখলে ভালো হতো, যেখানে আছে মাঝে দেখেন, বার সমিতিতে যোগদানের আবেদন খারিজ হলে আপিল করার তামাদি মেয়াদ কতদিন? 6 মাস। কই পান? 2 মাস না, বার কাউন্সিলে। বার কাউন্সিলে একটু বুঝেন, আপনাদের মনে থাকার কথা। অ্যাডভোকেট হওয়ার পরে যে কোনো বার অ্যাসোসিয়েশনে যোগ দিতে হবে কয় দিনের মধ্যে? 6 মাস। 6 মাসের মধ্যে যোগদান সে করে নাই, সে 6 মাস পরে এসে যোগদান করলো, কারণ গোপালগঞ্জ বার তারে কি করে দিছে? খারিজ করে দিছে। তাহলে ওই গোপালগঞ্জের বার যদি তারে খারিজ করে দেয় বার অ্যাসোসিয়েশন, ওই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল করবে বার কাউন্সিলে কয় দিনের মধ্যে? 2 মাসের মধ্যে। এটা দেখেন, অ্যাডভোকেট না হওয়ার পরও আইন পেশা পরিচালনা করলে শাস্তি পেতে পারে কত? 6 মাস। সিনিয়র আইনজীবীর অধীন শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে 6 মাস। কত বছর মেয়াদ থাকতে হবে? ওনার অভিজ্ঞতা থাকতে হবে 10 বছর। মামলা কয়টা? 10টা। 5টা সিভিল, 5টা ক্রিমিনাল। সিনিয়র অ্যাডভোকেট শিক্ষানবিশ নিতে পারবে কয়জন? 4 জন সর্বোচ্চ। আইনজীবী হিসেবে মিথ্যা তথ্য দিলে অযোগ্য থাকবেন কতদিন? মানে পরীক্ষায় আর কি, 5 বছর। 800 টাকার এটা দরকার নাই। বার কাউন্সিল নির্বাচনের তারিখ হবে বার কাউন্সিলের মেয়াদ শেষ হওয়ার তারিখ 31শে মে বা তার পূর্বে। বুঝতে পারছেন? এই রেজিস্ট্রেশন ফি জমা দিতে হয় 800 টাকা, লেখেন 1080 টাকা। বর্তমানে 1080 টাকা লাগে।
তফসিল প্রকাশ করবে ৪৫ দিন পূর্বে। মনোনয়ন ফি কত? ১,০০০ টাকা। আর প্রার্থী প্রস্তাবিত হবে কয়জন ভোটার দ্বারা? ৩ জন। ট্রাইব্যুনালের সদস্য কয়জন? ট্রাইব্যুনালের চেয়ারম্যান কি ইলেকশন ট্রাইব্যুনাল? অ্যাটর্নি জেনারেল। নির্বাচনে বৈধতা সংক্রান্ত আবেদনে কত টাকা? ১,০০০ টাকা। কতজন ভোটারের বিষয়ে কতজন? বৈধতা ৫ জন। আর প্রথম সভা আয়োজন করতে হবে কয় মাসের মধ্যে? কে আহ্বান করবে? সেক্রেটারি। বার কাউন্সিলের সবার কোরাম হবে কত? ৫ জনের। সবার জন্য সদস্য মানে অন্যান্য কমিটির কোরাম হবে 1/3। ধন্যবাদ। আমরা জানুয়ারির ৩ তারিখে শুরু করেছিলাম, জুলাইয়ের 19 তারিখে শেষ হলো। ৯৫টা ক্লাস আমরা করতে পেরেছি। ধন্যবাদ। এখন আপনাদের পরীক্ষা হবে।